আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। তোমরা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি। একটু সবাই কমেন্ট করে জানাও তো যে সাউন্ড ক্লিয়ার আছে নাকি এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। একটু সবাই কমেন্ট করে জানাও এবং সবাই হচ্ছে আজকে লাইভটায় দ্রুত জয়েন হয়ে যাও। তোমরা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি। একটু সবাই কমেন্ট করে জানাও তো সাউন্ড ক্লিয়ার আছে নাকি এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। আমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিই যারা যারা লাইভে যুক্ত হয়েছি এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিই। আসসালামু আলাইকুম, ইমন কমেন্ট করছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবার যুক্ত হচ্ছেন, একটু অপেক্ষা করতেছি, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। তারপর বলো তোমাদের এই অধ্যায়টা কেমন লাগে, কঠিন লাগে না সহজ লাগে, একটু কমেন্টে জানাও দেখি। তোমাদের বেশিরভাগের কাছে অধ্যায়টা মানে অনেকের কাছে এই অধ্যায়টা কঠিন লাগে আর কি। তো আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ আর কঠিন লাগবে না, এটুকু তোমরা ভরসা রাখতেই পারো। তো সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দিও এবং বন্ধুদেরকে মেনশন করে দিও। ওকে, আমরা 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে। আচ্ছা, সবাই যুক্ত হচ্ছে আস্তে আস্তে। আমার আইডিটা হচ্ছে শেয়ার করা যাচ্ছে না, এই জন্য আজকে শেয়ার করতে পারতেছি না আর কি। আমার আইডিটা শেয়ার লক করা আর কি। সো এই জন্য আজকে অনেক গ্রুপে শেয়ার করার কথা ছিল, বাট শেয়ার করতে পারি নাই। সো তোমরা একটু নিজে দায়িত্বে সবাই একটু শেয়ার করে দিবে এবং যুক্ত হয়ে যাবে আশা করি। ওকে, 51 জন, আর একটু দেখি একটু। ওকে, চলো আমরা শুরু করি তাহলে। মোটামুটি সবাই চলে আসছে আশা করি। আচ্ছা, হচ্ছে দর্শক।
আচ্ছা, সো দেখো আমাদের ফার্স্ট অফ অল আমরা কিছু আগে এমসিকিউ সলভ করে আসি, তারপরে তোমাদের ইয়া করব, কারণ তোমরা দেখো ফার্স্ট অফ এমসিকিউটা কি বলা হয়েছে, 1 নম্বর এমসিকিউ, নিচের কোনগুলার কি অপধাতু, ঠিক আছে? কি বলা হয়েছে, কোনগুলা অপধাতু। তো সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও তো, যে কোনগুলা অপধাতু, 1 নম্বর কোশ্চেন এবং 2 নম্বর কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দাও তো, যে কোনগুলা অপধাতু এবং অক্সিজেন কোন গ্রুপের মৌল। ঠিক আছে, দুইটা এমসিকিউ যারা দিতে যাওয়া হয়েছে, একটা হচ্ছে কোনগুলা অপধাতু, আর একটা বলা হয়েছে কি অক্সিজেন কোন গ্রুপের মৌল। তো সবাইকে দুইটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও, 1 এবং 2 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও, তারপর আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, সো দেখো অপধাতুগুলা মনে রাখার ট্রিক্স কি ভাইয়া, কোনগুলো অপধাতু, অপধাতুগুলা মনে রাখবো আমরা কিভাবে, অপধাতুগুলা মনে রাখার ট্রিক্স কি ভাইয়া, মনে রাখবা জি বেআই আসতেছি, আসতেছি সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো, ASTESI, ঠিক আছে? আসতেছি বানান কি, ASTESI, জি বেআই আসতেছি কিসে বলো তো, সাবধানে, ঠিক আছে? সাবধানে কে আমরা সংক্ষেপে লিখবো কি, SB, জি বেআই আসতেছি সাবধানে, জি বেআই আসতেছি সাবধানে। তবে জিতে কি ভাইয়া, জিতে ভাইয়া জার্মেনিয়াম, ঠিক আছে? জিতে কি জার্মেনিয়াম, বেআইতে কি ভাইয়া, বেআইতে হচ্ছে বোরন, ঠিক আছে? আসতেছি আর্সেনিক, টেলুরিয়াম, আর এসআইতে কি সিলিকন, আর্সেনিক, টেলুরিয়াম, আর এসআইতে কি বলতো সিলিকন, আর সাবধানে কি বলতো এসবি, মানে কোনটা বলতো অ্যান্টিমনি। এরা সবাই কি, এরা হচ্ছে সবাই অপধাতু, ঠিক আছে? অপধাতু ভাই কয়টা, 6টা, আগে কিন্তু 7টা ছিল আর কি। সো এখন মনে রাখবো অপধাতু কয়টা বলতো, 7টা। ওকে, আচ্ছা, সো জি বেয়া আসতেছি সাবধানে। তো দেখো আমরা এখানে কি আছে, জিতে জার্মেনিয়াম, আসতেছি, এই যে সি হচ্ছে এসআই আছে, তার মানে এখানে সবগুলা মিলছে। এই সোডিয়াম তো ছিল না ভাই, কোথাও বাদ, তারপরে ম্যাগনেসিয়ামও কোথাও ছিল না বাদ, এটাও বাদ আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে, একের অ্যান্সার হবে এ নাম্বারটা। ইমন কমেন্ট করছে এ, রাকিবুল ইসলাম রাকিব কমেন্ট করছে এ, আচ্ছা ওকে সুমাই, আচ্ছা আর কেউ কমেন্ট করো নাই, সবাই আনসার দাও। অক্সিজেন কোন গ্রুপের মৌল? সো দেখো এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস করেই বোঝা যায় যে অক্সিজেন কোন গ্রুপের মৌল। সো দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8, ঠিক আছে? 1s2, 2s2, 2p কত বলো তো, 8 যেহেতু, তাহলে এখানে কত হয়েছে, 1s2, 2s2, 4 গেছে, আর কত বাকি আছে, 4 বাকি আছে, তাহলে এটা লাস্টে কোন গ্রুপে গেছে, তোমার পি ব্লকে গেছে, তাহলে এটা পি ব্লক মৌল আর কি। বা তোমার যদি নাও মনে থাকে, দেখো পর্যায় সারণী তুমি যদি মাথায় থাকে, দেখো পর্যায় সারণী অক্সিজেন কোন পাশে আছে বলো তো, এই যে পর্যায় সারণী, অক্সিজেন কিন্তু এই যে এইখানটায় আছে, তাই না? এই যে অক্সিজেন কিন্তু এই পাশটায় আছে, আর এই পাশে যেগুলো থাকে আমরা তো জানি এগুলো, এই পাশে কি থাকে, সব পি ব্লক গুলো থাকে। মাঝখানে এখানে থাকে হচ্ছে ডি ব্লক, আর এখানে কি থাকে, এস ব্লক, এস ব্লক, এখানে থাকে কি পি ব্লক, আর এখানে কি থাকে ডি ব্লক। সো অক্সিজেন কিন্তু আমরা জানি যে এই জায়গাটা কিন্তু অক্সিজেন আছে। সো অক্সিজেন কিন্তু পি ব্লক মৌল। তুমি যদি ইলেকট্রন করে না বের করতে চাও, তোমার জাস্ট মাথায় রাখলেও হবে যে আহ কোন পাশে আছে আর কি। ওকে, তাহলে অক্সিজেন কি ব্লক মৌল, পি ব্লক মৌল। ওকে ফাইন। আচ্ছা, সালফার কোন গ্রুপের অন্তর্ভুক্ত মৌল বলো, সালফার। সো দেখো গ্রুপ 16তে যারা আছে, গ্রুপ 16তে যারা আছে আমরা মনে রাখতে পারি কিভাবে, আমি তোমাদের হচ্ছে পর্যায় সারণী মনে রাখার কিন্তু একটা ট্রিক্স আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আর কি। তোমরা যদি ওইটা দেখো তাহলে খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আর কি এখনো দেখো নাই, তারা অ্যাডমিশন ওয়ারিয়ার্স আমাদের যে হোয়াটসঅ্যাপ মানে টেলিগ্রাম গ্রুপটা আছে, দেখো উপরে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের নক দিলেই আমরা দিয়ে দিব আর কি। ওকে, তারপরেও বলে রাখি, দেখো গ্রুপ 16 মনে রাখার ট্রিক্স কি ভাইয়া, ওই যে মনে অভি, অভি নামে একজন একটা ছেলে ছিল আর কি। তো সে আর কি ভুল করে আমারে কল দিতে, যে ভুল করে ডায়াল নাম্বার করতে, যে মনে করি যে আগে এক ধরনের টেলিফোন ছিল না, এভাবে তোমার হচ্ছে এই যে ঘুরায় ঘুরায় নাম্বার এভাবে ডায়াল করতে হতো। তো ও ভুল করে আমারে কল দিতে, যে সেলিনারে কল দিয়ে দিছে। কাকে কল দিয়ে দিছে, সেলিনাকে কল দিয়ে দিছে। তো এই যে অভির সাথে যে সেলিনার পরিচয় হলো, এটা কিসে পরিচয় হয়েছিল বলতো, টেলিফোনে পরিচয় হয়েছিল, ঠিক আছে? কিসে পরিচয় হয়েছিল, টেলিফোনে। সবাই আমার সাথে সাথে একটু লিখে ফেলো, অভির সাথে, অভির সাথে কার পরিচয় ছিল বলতো, সেলিনার। অভির সাথে সেলিনার, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। সবাই আমার সাথে সাথে এটা কমেন্ট করে ফেলো, তাহলে আর ভুল হবে না। অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, দেখি কে কমেন্ট করছো, সবাই কমেন্ট করো, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। এটা একটু সবাই কমেন্ট করো তো, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। দেখি কে কে কমেন্ট করছো। ওকে,
অভির সাথে সেলিনা টেলিফোনে পরিচয়, এটা কমেন্ট করতে বলছি। ইমন কমেন্ট করছে। ওকে, ইমন ইমন আসছে কমেন্ট ইমনের। আচ্ছা, বাকিরাও কমেন্ট করো দ্রুত। অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, এটুকু সবাই কমেন্ট করো, তারপর বাকিটা বলতেছি আর কি। ওকে, উজ্জ্বল পাল কমেন্ট করছে অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। আচ্ছা, রাকিবুল ইসলাম রাকিব সি কমেন্ট করছে আর কি। আচ্ছা, বাকিরা কমেন্ট করতেছো না কেন জানি না। কমেন্ট না করলে এখন একটু আলসেমি করলে পরবর্তীতে কিন্তু রেজাল্টেও আলসেমি হয়ে যাবে আর কি। ওকে, তো সবাই চেষ্টা করবে একটু কমেন্ট করে, যেগুলো কমেন্ট করতে বলছি কাজে দিবে আর কি। ওকে, আচ্ছা, তো দেখো অভিতে কি ভেয়া, অভিতে ভেয়া অক্সিজেন, ঠিক আছে। অভিতে কি ভেয়া অক্সিজেন, অভিতে হচ্ছে অক্সিজেন, সাথেতে কি ভেয়া, সাথেতে হচ্ছে সালফার, ঠিক আছে, সাথেতে কি সালফার। সেলিনাতে কি বলতো সেলেনিয়াম এস ই, টেলিফোনে কি টেলুরিয়াম, ঠিক আছে, টেলিফোনে কি টেলুরিয়াম। আর পরিচয়তে কি বলতো পিও মানে পলিনিয়াম। এরা সবাই কি গ্রুপ 16 মৌল, ঠিক আছে, গ্রুপ 16 মৌল। তাহলে দেখো অক্সিজেন কত পড়লাম 16, তাহলে সালফারও কত হবে বলতো, অক্সিজেন যেহেতু 16 নম্বর গ্রুপের মৌল, সালফারও কত হবে, ওবির সাথে সেলিনা সাথে দেখেছিল সালফার ছিল, তাহলে অক্সিজেন যেহেতু গ্রুপ তোমার হচ্ছে কিসের মৌল 16 মৌল, তাহলে সালফারও কিসের মৌল 16 মৌল। আর 16 গ্রুপের মৌল মানে কি, যে একটু আগে দেখাইলাম যে পি ব্লক মৌল হবে, বা তুমি ইলেকট্রন বিন্যাস করেও করতে পারো আর কি। তোমার যদি এটা মনে থাকে যে অক্সিজেন সালফার সেলিনিয়াম সব একই গ্রুপে আছে, তাহলে তো তোমার কষ্ট করে ইলেকট্রন বিন্যাস করাও লাগতেছে না আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে পি ব্লক মৌল। নিকটোজেন মৌল কোনটা, দেখো নিকটোজেন মৌল কোনটা, হ্যাঁ আচ্ছা দেখো এটা গেল ভাই গ্রুপ 16 মনে রাখার ট্রিক্স। এখন যদি ভাই আমি তোমাকে বলি গ্রুপ 15 মনে রাখার ট্রিক্স কি, তো ভাই দেখো এই যে তোমরা সবাই 8 পাস করছো তাই না, 8 এর পর জেএসসি এর পর কি দাও বলো তো, এসএসসি দাও না, শেয়ার করো শেষ। তো দেখো আমরা সবাই 8 এর পর কি করি বলতো, জেএসসি পর এসএসসি দিই। সো জেএসসি তো দিয়ে আমরা হচ্ছে কোন ক্লাসে থাকতে 8 এ থাকতে, আর এসএসসি দি কোন ক্লাসে থাকতে বলতো 10 এ থাকতে। তো মাঝখানে যে ক্লাস 9, এই 9 পাস করলে কি আমাকে কোনো সার্টিফিকেট দেয়, দেয় না, কিন্তু 8 পাস করলে দেয়, 10 পাস করলে দেয়, বাট 9 পাস করলে কি কোনো সার্টিফিকেট দেয় না। এই জন্য আমার এক পরিচিত এক আন্টি ছিল, সে কি করছিল 9 পাস ছিল, ঠিক আছে। তো সে কি করছে যে 9 পাস করার কারণে মানে তার তো কোনো সার্টিফিকেট নাই, সো সে শুধু শুধু একটা বছর পড়লো আর কি, 10 পাস করলে তাও সার্টিফিকেট পেতো। তো সেই কষ্টে কি করলো বিষ খেলো আর কি, ঠিক আছে। তো মনে রাখবা 9 পাস আন্টি বিষ খেলো, ঠিক আছে। পাস বানান পিএএস এভাবে লিখবা আমার সাথে সাথে সবাই। 9 পাস আন্টি কি খেলো বলো তো, বিষ খেলো। 9 পাস আন্টি বিষ খেলো, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 9 পাস আন্টি বিষ খেলো, ঠিক আছে। 9 পাস আন্টি বিষ খেলো, এটা হচ্ছে গ্রুপ 15 এর ক্ষেত্রে। তো ভাইয়া 9 তে কি, 9 তে হচ্ছে ভাই নাইট্রোজেন, পাশে কি ভাইয়া পিতে ফসফরাস, এস এ কি আর্সেনিক। 9 পাস, 9 তে নাইট্রোজেন, পাশে কি ফসফরাস, এস এ আর্সেনিক। আচ্ছা 9 পাস, আন্টিতে কি ভাইয়া অ্যান্টিমনি, 20 তে কি ভাইয়া 20 তে হচ্ছে বিসমাথ, ঠিক আছে। 9 পাস আন্টি 20 খেলো, 9 তে ভাইয়া নাইট্রোজেন, পাশে কি ভাইয়া, পাশে হচ্ছে পিতে ফসফরাস, পাশটা সবাই লিখবা পিএএস, পিতে ফসফরাস, আর এএস এ কি বলো তো, এএস এ ভাইয়া আর্সেনিক। 9 পাস আন্টি 20 খেলো, 9 পাস, হ্যাঁ পিএস, ঠিক আছে, এটা কেউ ভুল করবা না। ওকে, 9 পাস আন্টি 20 খেলো। এই যে নুরিসা নুরি কমেন্ট করছে, থ্যাংক ইউ নুরিসা নুরিকে, যারা কমেন্ট করতেছো অবশ্যই ধন্যবাদ। সো দেখো নিকটোজেন মৌল কারা ভাইয়া, গ্রুপ 15 এর মৌলগুলোকে বলা হয় নিকটোজেন মৌল। নিকটোজেন শব্দের অর্থ কি কেউ বলতে পারবা, জানলে কমেন্ট করবা। শ্বাসরুদ্ধকারী, ঠিক আছে, শ্বাসরুদ্ধকারী, ঠিক আছে। সো নিকটোজেন গ্রুপের মৌল কোনটা, সো 9 পাস, পাশে দেখো তো কোনটা আছে, বা এই যে পাশের যে পিটা ছিল এটা কিন্তু এখানে আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বার, ডি নাম্বারটা। তাহলে 4 অ্যান্সার কোনটা হবে ভাইয়া, 4 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা। নিকটোজেন মৌল কোনটা ভাইয়া, ফসফরাস। ওকে, এরপর আসি ভাইয়া 5 নাম্বার, নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত কি বলতো নিষ্ক্রিয়, বলতো কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয়, নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাস কারা বলো। তবে আমরা জানি গ্রুপ 18 মৌল সমূহ কিন্তু নিষ্ক্রিয়, ঠিক আছে, গ্রুপ 18 মৌল সমূহ কি বলতো নিষ্ক্রিয়, গ্রুপ 18 মৌল সমূহ নিষ্ক্রিয়।
সো ভাইয়া গ্রুপ 18 পর যদি অন্য কোনো মৌল নিষ্ক্রিয় হয়ে থাকে সেটা কি বলতো নাইট্রোজেন। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের পর আর যদি কেউ নিষ্ক্রিয় হয় সেটাকে বলতো, সেটা হচ্ছে ভাইয়া নাইট্রোজেন। ঠিক আছে, কে নাইট্রোজেন। এরপরে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি, এটা অনেকেই কনফিউজড হয়ে যাও, এই জন্য তোমরা অ্যান্সার দিবা। বলো আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি, দেখি তোমাদের কাছে অ্যান্সার চাই আমি। হচ্ছে 6 নাম্বারটা, 6 নাম্বারটা বলো তো, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটাকে বলা হবে বলো তো? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটা? 5-এর অ্যান্সার বি হবে। হ্যাঁ ঠিক আছে, 5-এর অ্যান্সার বি হবে। 6 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দাও যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি। আধুনিক পর্যায় সারণী 6-এর ডি, 6-এর ডি বলছে ইলেকট্রন বিন্যাস। ওকে আচ্ছা দেখো ভাইয়া, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি অনেকে বলে পারমাণবিক সংখ্যা, অনেকে বলে কি বলতো ইলেকট্রন বিন্যাস। তো অপশনে যদি ভাই দুইটাই থাকে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি কারেক্ট কোনটা? ইলেকট্রন বিন্যাসটা। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণী ভাই মূল ভিত্তি কোনটা? ইলেকট্রন বিন্যাস। তোমাকে যদি আজ করা হয় কোনটা বলবা? ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক সংখ্যা না। যদি ইলেকট্রন বিন্যাস না থাকে সেক্ষেত্রে তখন তুমি পারমাণবিক সংখ্যা বলতে পারো। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন, বায়ুতে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে বলতো? ক্রিপ্টন, রেডন, নিয়ন নাকি আর্গন? বলতো বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ভাইয়া? মনে রাখবা বায়ুতে ভাইয়া নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এবং পার্সেন্টেজটা কত দেখো ভাইয়া, আর্গনের শেষে 9 আছে না, 9তে মনে রাখবা 9.9। ঠিক আছে 0.93, 0.9 আর আর্গন লিখতে 3টা লেটার, এই জন্য 0.93 আর্গন। ঠিক আছে 0.93, তাহলে আর্গনে ভাইয়া কত হবে? 0.93। ওকে 0.93 হ্যাঁ। 6 ডি আচ্ছা 7। এবার সবাই 7 শেষ। 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো। 8-এর অ্যান্সার দাও সবাই। আচ্ছা দেখো 7-এর ডি। ঠিক আছে 8 নাম্বার দেখো, কোনগুলো অপদার্থ, এটা আমি ফার্স্টেই পড়ে আসছি। জি বেআই আসিতেছি সাবধানে, দেখো আসতেছি, এটা কিন্তু তোমরা আগেই জানো। 8-এর অ্যান্সার এ হবে, এটা আর করলাম না। মুদ্রা ধাতু নামে পরিচিত কোনটা? মুদ্রা ধাতু নামে পরিচিত কোনটা? তো ভাইয়া গ্রুপ 11, গ্রুপ 11 যারা আছে তাদেরকে আমরা কি বলি বলতো? মুদ্রা ধাতু। ঠিক আছে গ্রুপ 11। ঠিক আছে মুদ্রা ধাতু কারা ভাইয়া? গ্রুপ 11। মুদ্রা ধাতুর ইয়া কোনটা ভাইয়া? গ্রুপ 11। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো G11। গ্রুপ 11 কে আমরা কি বলি? মুদ্রা ধাতু। ঠিক আছে মুদ্রা ধাতু কোনটা? গ্রুপ 11। ঠিক আছে কে কে আছে ভাই গ্রুপ 11 এ? কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড। সবাই আমার সাথে সাথে বলো কপার, সিলভার, গোল্ড। এদের দিয়ে মুদ্রা তৈরি করার জন্য মুদ্রা ধাতু নামে পরিচিত। কপার, সিলভার, গোল্ড। CuAgAu, কপার, সিলভার, গোল্ড, এদেরকে কি বলা হয়? মুদ্রা ধাতু। বা তোমাকে কোশ্চেনটা উল্টা ভাবে আসতে পারে, কত নাম্বার গ্রুপকে বলা হয় মুদ্রা ধাতুর গ্রুপ আর কি? সো গ্রুপ 11। নিচের কোন যৌগটির দ্রাব্যতা সবচেয়ে বেশি? সো ভাই আমার সাথে সাথে সবাই একটু মনে রাখবা, বাঁশ পানিতে অদ্রবণীয়। ঠিক আছে বাঁশ কি বলতো? পানিতে অদ্রবণীয়। তোমাদের অনেকে প্যাচ লেগে যায় না যে ভাইয়া কোনটা বেশি দ্রবণীয় কোনটা অদ্রবণীয়, এটা প্যাচ লেগে যায় না? তো ভাইয়া মনে রাখবা যে বাঁশ, বাঁশ কি পানিতে অদ্রবণীয়? বাঁশ, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, বাঁশ পানিতে কি অদ্রবণীয়। আর মনে রাখবা বাহ আর বেশ পানিতে দ্রবণীয়। বাহ আর কি বেশ, বাহ আর বেশ হচ্ছে কি দ্রবণীয়। ঠিক আছে বাহ আর বেশ হচ্ছে পানিতে দ্রবণীয়, আর বাশ হচ্ছে কি পানিতে অদ্রবণীয়। সো বলা হয়েছে তোমাকে দ্রাব্যতা সবচেয়ে বেশি কার? সো আমরা যদি একটু গ্রুপ 2 এর দিকে তাকাই, এখানে দেখো সব গ্রুপ 2 এর মৌল দেওয়া আছে। এই যে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, স্টোনসিয়াম, সব হচ্ছে গ্রুপ 2 এর মৌলগুলো দেওয়া আছে। সো আমাদের জানতে হবে যে গ্রুপ 2 এর মৌলের ক্ষেত্রে দ্রাব্যতা কার সবচেয়ে বেশি কার সবচেয়ে কম আর কি। সো দেখো আমরা এখানে একটু যদি লিখি, দেখো আমি যদি বিরিয়ানি, মোগলাই, কাবাব স্বর্ণের বাটিতে রাখো। ঠিক আছে বিরিয়ানি, মোগলাই, কাবাব স্বর্ণের বাটিতে রাখো। এখন আমি কি বলছি বলতো? এই যে বাঁশ, বাঁশ মানে কি বলতো? বাঁশ, বাঁশ হচ্ছে কিভাবে লিখি বলতো? BaSO4 বাঁশ। এই যে BaSO4 বাঁশ। ঠিক আছে BaSO4 হচ্ছে বাঁশ। আর বেশ কি? BeSO4, এটা হচ্ছে বেশ। ঠিক আছে তো বেশ হচ্ছে পানিতে দ্রবণীয়, আর বাঁশ কি? বাঁশ ওই যে বাঁশ দেখতে পাওয়া যায় না তোমরা, বাঁশটা কি বলতো? পানিতে অদ্রবণীয়।
আর বেশটা কি বলতো পানিতে দ্রবণীয় আর কি। তাহলে দেখো এখানে কি বেরিয়াম সালফেট আর এখানে কি বাঁশে কি এই যেটা বাঁশ, তাহলে বাঁশ হচ্ছে ভাইয়া অদ্রবণীয়, তাহলে সবচেয়ে বেশি দ্রবণীয় কে বেশ, এই যে BeSO4, তাহলে বাঁশ আর বেশ। ওকে, তাহলে কোনটা হবে ভাইয়া, বাঁশ পানিতে অদ্রবণীয়। সো বলছে কোনটি দ্রাব্যতা সবচেয়ে বেশি ভাইয়া, বেশ। BeSO4 এর দ্রাব্যতা সবচেয়ে বেশি। BeSO4 কি ভাই অপশনে আছে? BeSO4 অপশনে নাই, তাহলে কোনটা আছে তারপরে বেশের পর কে বেশি দ্রবণীয়, ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা, ম্যাগনেসিয়াম সালফেট সবচেয়ে বেশি পানিতে দ্রবণীয়। তাহলে মাথায় রাখবা কি এই যে নিচের দিকে বাঁশ পানিতে অদ্রবণীয় আর বেশ কি পানিতে দ্রবণীয়। আশা করি আর ভুল হবে না। তাহলে ওই ওয়াইজ তুমি সিরিয়াল ওয়াইজ দেখো, বেশ কিন্তু অপশনে নাই, ঠিক আছে। তাহলে আছে কোনটা, ম্যাগনেসিয়াম, মানে তুমি যত নিচে যাবা দ্রবণীয়তা কি কমবে আর উপরের দিকে দ্রাব্যতা কি সবচেয়ে বেশি। আশা করি এমসিকিউটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করে দেবে ক্লিয়ার। আমরা খুব সহজে এটা কিন্তু মনে রাখলাম, বাহ আর বেশ। ওকে, বাহ বেশ, বাহতে কি, আচ্ছা বাহটা মনে রাখাই দিই, বাহতে কি ভাইয়া বেরিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, বেরিয়াম হাইড্রোক্সাইড। আবার হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ভাইয়া সবচেয়ে বেশি দ্রবণীয় কে, সবচেয়ে বেশি দ্রবণীয় কিন্তু এই যে BaOH2টা আবার সবচেয়ে বেশি দ্রবণীয়, মানে OH এর বাহ হচ্ছে সবচেয়ে বেশি দ্রবণীয় আর বেশ হচ্ছে মানে সালফেটের ক্ষেত্রে হচ্ছে বেরিয়াম, আর ইয়ার ক্ষেত্রে হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কোনটা বলতো, বেরিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে বেরিয়াম আর এটা কি বেরিলিয়াম। ওকে, আচ্ছা আশা করি এটা ক্লিয়ার। এরপরে আচ্ছা আমাদের একটা সম্পর্ক আছে যে ভাইয়া বাম থেকে ডানে গেলে এবং ওপর থেকে নিচে গেলে আমাদের কি হয়, ইলেকট্রন আসক্তি তড়িৎ-ঋণাত্মকতা অনেক হচ্ছে প্যাচ লেগে যায়। এই যে বাম থেকে ডানে এবং ওপর থেকে নিচে গেলে কি প্যাচ লেগে যায় না, যে কোনটা বাড়তেছে কোনটা কমতেছে। সো ভাইয়া মনে রাখবা এই এমসিকিউ গুলো আমাদের লাগবে আর কি। তো ভাইয়া সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা হচ্ছে আধা বিক্ষেপ, ঠিক আছে, আধা বিক্ষেপ, এটা আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো তাহলে আর ভুল হবে না। আধা বিক্ষেপ, সবাই আমার সাথে সাথে একটু লিখে ফেলো আধা বিক্ষেপ। তো ভাইয়া আধা বিক্ষেপ যদি লেখো তাহলে আধা বিক্ষেপে কি হলো, আতে আকার, আতে কি আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতার, ক্ষীয়তে কি বলতো ক্ষারকীয় ধর্ম। তাহলে মনে হয় এই যে চারটা ধর্ম আছে, বাম থেকে ডানে গেলে ভাইয়া আমার আকার হ্রাস পায়, ঠিক আছে, বাম থেকে ডানে গেলে আমার আকার কি হয়, হ্রাস পায়, এবং ওপর থেকে নিচে গেলে আকার কি হয় বলতো, বৃদ্ধি পায়। সবাই আধা বিক্ষেপ লেখো, বাম থেকে ডানে গেলে আমার আকার হ্রাস পায় এবং ওপর থেকে নিচে গেলে আমার আকার কি হয়, বৃদ্ধি পায়। তো ভাই আকারের সাথে সাথে আরো যে সকল ধর্ম সমানুপাতিক, মানে আকার বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, ক্ষারকীয় ধর্ম, এই চারটা ধর্মই বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে। বাকি যে সকল ধর্ম আছে, ফর এক্সাম্পল ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই সকল যে সকল ধর্ম আছে, আয়নীকরণ বিভব, যা যা আছে সব হবে কি এর উল্টাটা। বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ হ্রাস পাচ্ছে, মানে বাকি সকল ধর্ম কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ওপর থেকে নিচে গেলে আকার বাড়তেছে, ধাতব ধর্ম বাড়তেছে, বিজারণ ক্ষমতা বাড়তেছে, ক্ষারকীয় ধর্ম বাড়তেছে, তাহলে বাকি যে সকল ধর্ম আছে সব কি হবে, কমতেছে। ওপর থেকে নিচে গেলে তাহলে ইলেকট্রন শক্তি কমতেছে, তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে, কমতেছে, আয়নীকরণ শক্তি কি হচ্ছে বলতো, কমতেছে আর কি। সো আধা বিক্ষেপ মাথায় রাখবে আর কি। সো এটা আমাদের পরবর্তী এমসিকিউ সলভ করতে গেলে লাগবে আর কি। সো এই জিনিসটাই আগের স্লাইডে বলা হয়েছে। কোন দুইটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান, সো এটা গতকালকে পড়াইছি আর কি, কোন দুইটা একটা ভিডিও দিছিলাম, জানি না তোমরা কয়জন দেখছো, কোন দুইটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। সো আমি কিন্তু বলছিলাম যে বিরিয়ানির আলু, মনে করো সবার অনেক পছন্দ বা আমার অনেক পছন্দ আর কি। সো বিরিয়ানির আলুটা কি হয়েছিল বলতো, বাসি হয়েছিল। বিরিয়ানির আলুটা কি ছিল বলতো, বিরিয়ানির আলুটা কি ছিল বলতো, বাসি ছিল। সো আমি কি করছিলাম, এই যে লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল, তার কাছে আমি নিয়ে গেছিলাম, সে কি করছিল বলতো, আমার এটা ঠিক করে দিছিল। কে ঠিক করে দিছিল, লিনা নামে একজন ম্যাজিশিয়ান, ঠিক আছে, লিনা নামে একজন ম্যাজিশিয়ান আমার এই বিরিয়ানি আলুটা কি করে দিছিল বলতো, ঠিক করে দিছিল আর কি। ওকে, আচ্ছা সো দেখো কি হলো ভাইয়া, বিরিয়ানি আলুতে কি হলো, বেরিলিয়ামের সাথে কর্ণ সম্পর্ক কার, অ্যালুমিনিয়ামের। বাসিতে কি বোরনের সাথে কার কর্ণ সম্পর্ক বিদ্যমান ভাইয়া, সিলিকনের। আর লিনা কি ছিল, ম্যাজিশিয়ান ছিল, তাহলে লিথিয়ামের সাথে কার, ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক বিদ্যমান। তাহলে লিথিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক, ম্যাগনেসিয়াম। বেরিলিয়ামের সাথে কার, বিরিয়ানি আলু, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম। আর বাসি BSI। ওকে, তাহলে দেখো কোন দুইটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান, তাহলে আমরা একটু সলভ করে ফেলি। দেখো ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, না ভাইয়া বিরিয়ানির আলু ছিল, তাহলে বেরিলিয়াম হওয়ার কথা ছিল, তাহলে নাই। লিনা কি ছিল, ম্যাজিশিয়ান ছিল, তাহলে এটাও মিলবে না। তাহলে বাসি তো ভাইয়া BSI ছিল, তাই না, সবাই আমার সাথে সাথে বাসিটা একটু কমেন্ট করো, BSI এটা একটু সবাই কমেন্ট করো, ঠিক আছে, BSI এটা একটু সবাই কমেন্ট করো। BSI না কিন্তু বেশি হয়ে গেছে এখানে, আমি বলছি বাসি, BSI বাসি বানান। ওকে, এই দেখো বাসি বানানটা চলে আসছে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে, 11 অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা।
সরি ডি নাম্বারটা, এখানে তো 5টা অপশন হয় কি, তাহলে 11 অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। এনার্জি সেভিং বাল্বে নিম্নের কোনটি ব্যবহার করা হয় বলো তো? এনার্জি সেভিং বাল্বে নিম্নের কোনটা ব্যবহার করা হয়? সবাই 12 নম্বর কোশ্চেন আনসার দাও তো। এনার্জি সেভিং বাল্বে নিম্নের কোনটা ব্যবহার করা হয়? এনার্জি সেভিং বাল্বে নিম্নের কোনটা ব্যবহার করা হয় বলো? এনার্জি সেভিং বাল্বে নিম্নের কোনটা ব্যবহার করা হয়? সবাই হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও তো। কে? আচ্ছা, সো ভাই 12 অ্যান্সার একজন বলছে সি। আচ্ছা দেখো, তবে মনে হয় এনার্জি সেভিং বাল্ব যেটা থাকে না, এনার্জি সেভিং বাল্ব মনে রাখবে যে ধাপ করে কি হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে বা ব্লাস্ট হয়ে গেছে কি। তো যে ব্লাস্ট হয়ে গেলে কি হয়ে যায়, আগুন ধরে না। তো এনার্জি সেভিং বাল্ব থেকে কি হয়ে গেছে বলতো, আগুন ধরছে আর কি, এই জন্য আগুন দিয়ে মনে রাখবা আর্গন। ঠিক আছে, এনার্জি সেভিং বাল্বে কি হয়ে গেছে বলতো, আগুন ধরে গেছে, এই জন্য আগুন দিয়ে আমরা কি মনে রাখলাম বলতো, আর্গন। এনার্জি সেভিং বাল্বে আর্গন থাকে আর কি, মানে আর্গন কি হয়, আর্গন ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে আসি। নিচের কোনটি মিল্ক অফ লাইম নামে পরিচিত বলতো? কোনটাকে মিল্ক অফ লাইম বলা হয়? নিচের কোনটা মিল্ক অফ লাইম নামে পরিচিত? মিল্ক অফ লাইম নামে পরিচিত কোনটা বলো? মিল্ক অফ লাইম নামে পরিচিত কোনটা? নিচের কোনটা মিল্ক অফ লাইম নামে পরিচিত বলো তো? নিচের কোনটা মিল্ক অফ লাইম? দেখো কি কি আছে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে NaOH CO CO, বলো কোনটাকে মিল্ক অফ লাইম বলা হয়? নিচের কোনটাকে মিল্ক অফ লাইম নামে পরিচিত? তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? মিল্ক অফ লাইম। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয় ভাইয়া? মিল্ক অফ লাইম। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? মিল্ক অফ লাইম। সবাই এটা লিখবা, এটা আসছে খুবই, মিল্ক অফ লাইম। নিচের কোনটি ফেরোম্যাগনেটিক মৌল নয়? সো এটা গতকালকে পড়াইছিলাম, ফাঁকা নল। ফাঁকা নল কি ফেরোম্যাগনেটিক মৌল? মনে রাখার ট্রিক্স কি, ফাঁকা নল আয়রন, কোবাল্ট, নিকেল। ঠিক আছে, ফাঁকা নল, ফাতে ফেরাস মানে আয়রন, কাতে কি কোবাল্ট, আর নলের নতে কি বলতো, নিকেল। আয়রন, কোবাল্ট আর নিকেল। সো আয়রন, কোবাল্ট, নিকেল তিনটাই আছে। সো কোনটা নয় বেয়া? স্ট্রোনশিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে? 14 অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। আর 13 অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। তাহলে দুইটারই অ্যান্সার কত? বি। আচ্ছা, অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্যগুলা কি? অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য, অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য মনে রাখার ট্রিক্স কি বলছিলাম? তিনটা পদ, তারপরে কি বলতো, জ্বর। ঠিক আছে, তিনটা পদ, তারপরে কি বলতো, জ্বর। তবে তিনটা পদ জ্বরে কি হলো ভাইয়া? পথে কি, পথে পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, পথে প্যারাচুম্বক দেখায়, পথে প্রভাবক রূপে কাজ করে। পরিবর্তনশীল যোজ্যতা, প্রভাবক, তারপরে কি বলতো, পরিবর্তনশীল যোজ্যতা, প্রভাবক, আর কি বলতো, প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। আর জতে জটিল যৌগ, আর রতে রঙিন আয়ন। জটিল যৌগ আর রঙিন আয়ন গঠন করে কারা? অবস্থানান্তর মৌলগুলা। সো দেখো এখানে আমাকে কি বলা হয়েছে, পথে প্রভাবক। এই যে পথে প্রভাবক, ঠিক আছে। সরল যৌগ ভাইয়া, যত তো ছিল ভাইয়া জটিল যৌগ, তোমাকে বলা হয়েছে সরল যৌগ, তাহলে 2 নম্বর অপশনটা তোমায় ভুল দেওয়া। প্যারাচুম্বক, হ্যাঁ এই যে পথে প্যারাচুম্বক ছিল, তাহলে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কোনটা হবে তাহলে? 1 আর 3। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটাই। তো এমডিসিয়াম ঠিক অ্যান্সার দিছে, 15 বি বলছে এমডিসিয়াম। থ্যাংক ইউ এমডিসিয়াম। ওকে, 16 নাম্বার। দেখো 16 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কোনটি প্যারাম্যাগনেটিক নয়? কোনটি প্যারাম্যাগনেটিক নয়? এএস প্লাস, বিই মাইনাস, Ne2 প্লাস, ক্লোরিন মাইনাস। বলো কোনটি প্যারাম্যাগনেটিক মৌল নয়? ওকে, কোনটি প্যারাম্যাগনেটিক মৌল নয়? বলো কোনটি প্যারাম্যাগনেটিক মৌল নয়? এরপর সবাই কয় নম্বর এটা? 16 নম্বর কোশ্চেন আনসার দাও তো। ওকে, তো দেখো ভাই এখানে দেখো সবগুলাই কিন্তু তোমার হচ্ছে কি, দেখো মানে নিয়ন, নিয়ন কত, হিলিয়াম নিয়ন, নিয়ন কত 2 8 না। তো নিয়ন আবার 2 প্লাস হয়ে গেছে, নিয়ন কিন্তু 2 ইলেকট্রন ত্যাগ করে দিছে আর কি। এখানে যারা যারা আছে সবাই কিন্তু কি আছে বলো তো, হ্যাঁ সবাই কিন্তু বেজোর ইলেকট্রন আছে, বা সবাই হচ্ছে কি মানে তোমার আলাদা অবস্থায় আছে আর কি। ঠিক আছে,
বাট তুমি ক্লোরিনের দিকে যদি তাকাও, ক্লোরিনে আমরা জানি কি তোমার হচ্ছে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিন কত 2 8, ঠিক আছে 2 8 কত 7 না ক্লোরিন, ঠিক আছে। তো ক্লোরিন যখন মাইনাস আছে তার মানে কি হয়ে গেল 2 8 8 হয়ে গেল না, মানে কি এর অষ্টক কি পূর্ণ হয়ে গেল না। সো আমরা জানি যে যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তাদেরকে আমরা কি বলি, তোমার হচ্ছে প্যারাম্যাগনেটিক বলি। সো বলা হয়েছে কোনটা প্যারাম্যাগনেটিক নয়, যেহেতু ভাই এটা কি হয়ে গেছে অষ্টক পূর্ণ হয়ে গেছে, সেটা কি আর প্যারাম্যাগনেটিক হবে, এটা কিন্তু প্যারাম্যাগনেটিক হবে না আর কি। সো এই জন্য ভাই 2 8 8 ক্লোরিন যদি হইতো তাইলে প্যারাম্যাগনেটিক হইতো, বাট যখন ভাই ক্লোরাইড পরিণত হয়ে গেছে মানে Cl মাইনাসে পরিণত হয়ে গেছে, মানে একটা ইলেকট্রন গ্রহণ করে 18 হয়ে গেছে, তখন কিন্তু আর কি হবে না, ওর কিন্তু মানে আর প্যারাম্যাগনেটিক বৈশিষ্ট্য কিন্তু থাকবে না। সো কোনটা প্যারাম্যাগনেটিক নয়, অ্যান্সার হবে কোনটা বলো তো, ডি নাম্বারটা। 16 এর অ্যান্সার ডি। সবুজ ভিট্রিয়লের সংকেত কি, সবুজ ভিট্রিয়লের সংকেত কি বলো, সবুজ ভিট্রিয়লের সংকেত কি, তো দেখো FeSO4 ইনটু কি বলতো 7 অণু পানি। সো কেউ যদি ভুলে যাও যে 7 হবে না কি হবে, তো দেখো এই যে সবুজ, এই দেখো 7 দিয়ে মনে রাখবা, বা এই যে 7 আপ আছে না, 7 আপের কালার কি বলতো, এই যে সবুজ 7 আপ বোতলের কালার কি সবুজ না, সবুজ ভিট্রিয়ল কোনটা ভাইয়া, FeSO4। আর কয় অণু পানি, 7 অণু পানি। পানি কয় অণু, 7 অণু। FeSO4 ইনটু 7H2O, ওকে। আচ্ছা 7 অণু পানি। নিম্নের কোনটি রঙিন যৌগ বলতো, Cu2Cl2, ScCl3, COCl2, MgCl2। নিচের কোনটা রঙিন যৌগ বলতো, নিচের কোনটা রঙিন যৌগ, দেখি এরপর সবাই হচ্ছে 18 নম্বর কোশ্চেন আনসার দাও, 18 আনসার কোনটা হবে। আচ্ছা, তো দেখো ভাই অবস্থান্তর মৌলসমূহ আমরা তো জানি যে কি রঙিন যৌগ গঠন করে। তো ভাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো ভাই অবস্থান্তর মৌল না, তাই না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো অবস্থান্তর মৌল না। ScCl মানে স্ক্যান্ডিনিয়াম মতো না, স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল, বাট অবস্থান্তর মৌলের মধ্যে তো স্ক্যান্ডিনিয়াম পড়ে না আর কি, ওকে। সো বাকি থাকলো ভাই Cu2Cl2 আর কি থাকলো COCl2 আর কি, ঠিক আছে। আচ্ছা, সো নিচের কোনটা রঙিন যৌগ ভাই, এখানে মনে হবে COCl2 যেটা আছে এটা হচ্ছে কি কালার দেয় বলতো, পিঙ্ক কালার দেয়, ঠিক আছে, কি কালার দেয়, পিঙ্ক কালার দেয়, ওকে। Cu2Cl2 টা হবে না, ঠিক আছে, Cu2Cl2 টা হবে না আর কি। এখানে তোমার হচ্ছে Cu2Cl2 আর হচ্ছে COCl2 এর মধ্যে অনেক কনফিউশন হতে পারে, বাট মাথায় রাখবা হচ্ছে COCl2 এটা যেটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার দেয় আর কি মেইনলি, ঠিক আছে। তাহলে Cu2Cl2 এটা কিন্তু হবে না, ওকে। সো এটা তো ফার্স্ট, এগুলো তো ফার্স্ট এইবার, আর এটার মধ্যে কে দিবে, COCl2 দিবে আর কি, ওকে। আচ্ছা, এরপর আসি তুতের অণুতে গঠন পানির অণু আছে কয়টি, তুতের অণুতে গঠন পানির অণু আছে কয়টি। তো তুতের অণুতে কয়টা থাকে বলো তো, তুতের অণুতে গঠন পানির অণু কয়টা থাকে। তো দেখো তুতের পানির সংকেত কি বলতো, CuSO4 ইন্টু 5H2O, এটা হচ্ছে তুতের অণু সংকেত, ঠিক আছে, তুতের পানির সংকেত। তবে এখানে গঠন পানি আছে কয় অণু বলতো, 5 অণু। এখানে কয় অণু পানি আছে, 5 অণু পানি আছে আর কি। তো তুতের অণুতে গঠন পানি আছে কয় অণু ভাইয়া, 5টি। কয়টি, 5টি, ওকে। কয়টি আছে, 5টি আছে। এরপরে আমরা যাই নেক্সট স্লাইডে। পর্যায় সারণীতে ইনার ট্রানজিশন মৌলের সংখ্যা কয়টা, ইনার ট্রানজিশন মৌলের সংখ্যা কয়টা বলো, পর্যায় সারণীতে ইনার ট্রানজিশন বা অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা কয়টা বলো। ভাইয়া মনে রাখবা এফ ব্লক মৌল কয়টা, এফ ব্লক মৌল হচ্ছে ভাইয়া 27টা। ল্যান্থেনাইট প্লাস অ্যাক্টিনাইট সিরিজের মৌলের সংখ্যা কয়টা, এরা হচ্ছে ভাইয়া 30টা, ঠিক আছে। তাহলে এফ ব্লক মৌল বললে 27টা, ল্যান্থেনাইট প্লাস অ্যাক্টিনাইট সিরিজের মৌলের সংখ্যা হচ্ছে 30টা, আর ইনার ট্রানজিশন মৌলের সংখ্যা বললে বা অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা বললে কয়টা হবে বলো তো, অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা বললে 28টা। কয়টা, 28টা। কাছাকাছি, এই জন্য মানগুলো বলে দিলাম। কোনটি ফেরোম্যাগনেটিক মৌল, ফাঁকা নল। তাহলে ফাঁকা নলের মধ্যে কি আছে বলতো, এই যে কোবাল্ট আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 21 অ্যান্সার হবে ডি নাম্বারটা। 21 অ্যান্সার কোনটা, ডি নাম্বারটা। 22, নিম্নের মৌল সমূহের ব্যাসার্ধের সঠিক ক্রম, ঠিক আছে। এটা কিন্তু আজকে একটা ভিডিও দিছিলাম, তোমরা আশা করি পারা উচিত যে মৌলের ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা।
সো এখানে গাছ কাটার নিয়ম মাথায় রাখতে হবে যে প্লাস মানে হচ্ছে কি একটা গাছে মনে করো, যারা জানো না তাদেরকে বলে দিই, একটা গাছে মনে করো 3টা ডাল আছে। সো প্লাস মানে কি ভাইয়া, তুমি কয়টা ডাল কাটছো। সো যদি মনে করো +2 থাকে তার মানে তুমি 3টা থেকে 2টা ডাল কাটছো, আর যদি ভাই -2 থাকে তার মানে তুমি ডাল লাগাইছো আর কি। সো মনে করো যে -2 আছে, তার মানে 3টার সাথে তুমি আরো 2টা কি করছো বলো তো, অ্যাড করছো, তার মানে কি গাছটা বড় হচ্ছে, তার মানে আকারটা বৃদ্ধি পাচ্ছে। তো সেই, আর যদি মনে করো তুমি +2 দাও, তার মানে কি 3টা তো ছিল, সেটা তুমি এখান থেকে 2টা কেটে দিছো, এই জন্য +2 হয়ে গেছে। সো প্লাস মানে কি ডাল কাটা, আর মাইনাস মানে কি বলতো ডাল লাগানো। সো কোনটা ব্যাসার্ধের সঠিক ক্রম। সো আমাকে কি করতে হবে, বড় থেকে ছোট দেখতে হবে যে সবচেয়ে বড় কে কে। সো দেখো এখানে কে কে আছে, নিয়ন আছে, সোডিয়াম প্লাস আছে, আর ম্যাগনেসিয়াম 2 প্লাস আছে। তো আমি আগে সিরিয়ালটা সাজাই, নিয়ন, সোডিয়াম প্লাস আর কি ম্যাগনেসিয়াম কি বলতো 2 প্লাস। সো এখানে হচ্ছে কোনটা সবচেয়ে বড় হবে। তো দেখো নিয়নে ভাই কয়টা ডাল আছে, 3টা ডালই আছে, আমি ধরে নিব কয়টা ডাল আছে, 3টা ডালই আছে। সোডিয়াম প্লাসে কি হয়েছে ভাই, 3টা থেকে আমি যে প্লাস একটা আছে, তার মানে কি 3টা থেকে আমি একটা কেটে দিছি, তার মানে এখানে ডাল ছিল কয়টা, 3টাই ডাল আছে, ঠিক আছে, যেটা আমি এখানে কাটিও নাই অ্যাডও করি নাই। সোডিয়াম প্লাসে ভাই আমি কি করব, 3টা থেকে একটা ডাল কেটে দিছি, যেহেতু +1 আছে, তার মানে এখন আছে কয়টা ডাল, 2টা ডাল আছে। ম্যাগনেসিয়াম 2 প্লাসে ভাই কয়টা ডাল আছে, 3টা থেকে 2টা কেটে দিয়েছি, তার মানে কয়টা ডাল আছে, একটা ডাল আছে। তাহলে কোনটা বড় গাছ হইলো বলো তো, নিয়ন সবচেয়ে বড় হইলো। তারপরে কে বড় হইলো, সোডিয়াম, তারপরে কে ম্যাগনেসিয়াম। তাহলে নিয়ন, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস, এই সিরিয়ালটা কোথায় আছে দেখো তো, এই যে নিয়ন, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস। তাহলে অ্যান্সার কোনটা হবে, 22 এর অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। 23, নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম, সবচেয়ে কম ব্যাসার্ধ, তার মানে কাটছি আমি সবচেয়ে বেশি, তার মানে প্লাস কোনটা আছে আমাকে দেখতে হবে। এই দেখো এটা আমার সবচেয়ে 2 প্লাস, মানে এটা আমি সবচেয়ে বেশি কাটছি, তাহলে সবচেয়ে কমকে ম্যাগনেসিয়াম 2 প্লাস। আশা করি এটা পারবার কি, এগুলা সহজ হয়ে গেছে এখন তোমাদের কাছে। নিম্নের কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, CH4, NH3, PH3 নাকি H2S, বলতো কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। সবাই যে 24 নম্বর কোশ্চেন আনসার দাও, কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, নিম্নের কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি বলো। তো ভাইয়া মনে রাখবা স্ফুটনাঙ্ক বেশি হয় কার ক্ষেত্রে, মনে রাখবা হাইড্রোজেন বন্ধন বা যেখানে আছে সেখানে স্ফুটনাঙ্ক কি হয় বলতো বেশি হয়। হাইড্রোজেন বন্ধন থাকলে কি হয়, স্ফুটনাঙ্ক বেশি হয়। তবে হাইড্রোজেন বন্ধন কার কার মধ্যে থাকে, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, ফন, ফন FON, ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফন সবাই কমেন্ট করো তো, ফন FON, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তবে মনে রাখবা ফন যদি থাকে তাহলে কি হয়, হাইড্রোজেন বন্ধন থাকে। সো হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, হাইড্রোজেনের সাথে অক্সিজেন অথবা নাইট্রোজেন থাকলে কি হবে, সেখানে হাইড্রোজেন বন্ধন থাকে আর কি। সো দেখো তো ভাই এখানে কি হাইড্রোজেন বন্ধন আছে, না। এখানে কি আছে, এখানেও নাই। এখানেও কি ভাই ফনের কোনটা আছে, নাই। এখানে কিন্তু যে ফনের N আছে, তার মানে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে কার, NH3। তাহলে অ্যান্সার কোনটা হবে, NH3। 24 এর অ্যান্সার বি হবে। সবাই কি বুঝতে পারছো, 24 অ্যান্সার ডি হবে না ভাইয়া, 24 অ্যান্সার কি হবে, বি হবে। ওকে, আচ্ছা, নিম্নের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, নিম্নের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, সিলিকন। সো এরা কিন্তু দেখো সবাই কি আছে, দেখো তো এই যে সোডিয়াম, তুমি যদি এদিক দিয়ে যাও দেখো একই, সবাই কি একই পর্যায়ের মৌল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে কি বলতো সিলিকন। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, কারণ কি এই যে 11, 12, 13, 14 এরা কি সবাই বাম থেকে ডানে গেছে, তাই না। সো বলা হয়েছে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কার, বলতো আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কার। তো আমরা তো একটু আগে তোমাকে ওই যে আধা বিক্ষেপ শিখে আসছি না, আধা বিক্ষেপে কি বলছিলাম, বাম থেকে ডানে গেলে আমার আধা বিক্ষেপ হ্রাস পাচ্ছে, বাকি সব ধর্ম তো বেশিই পাচ্ছে, তাই না। তার মানে আয়নীকরণ শক্তিও কি হচ্ছে, বাম থেকে ডানে গেলে বাড়তেছে, আধা বিক্ষেপ কমতেছে, তার মানে বাকি ধর্ম মানে আয়নীকরণ শক্তি কি হচ্ছে, বাড়তেছে। তাহলে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার, সিলিকনের, আর সবচেয়ে কম আয়নীকরণ শক্তি কার, সোডিয়ামের। সো বলা হয়েছে কার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তাহলে কার কম হবে, সোডিয়ামের সবচেয়ে কম হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা। সবাইকে এটা বুঝতে পারছো, 25 অ্যান্সার কি হবে, বি হবে, আর 24 অ্যান্সার কি হবে, বি হবে আর কি, ঠিক আছে। বাম থেকে ডানের হিসাব মাথায় রাখবা, তাহলেই হবে। আধা বিক্ষেপটা মাথায় রাখবা, যেটা তোমাদের একটু কমেন্ট করাইছি।
তাহলে যদি আধা বিক্ষেপ মাথায় থাকে তাহলে তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক বলো? এরা হচ্ছে সবাই কি গ্রুপ একের মৌল, লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে। সো দেখো উপর থেকে নিচে গেলে আমাদের আকার বাড়তেছে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে, আধা বিক্ষেপের মধ্যে তো নাই তড়িৎ ঋণাত্মকতা, তাহলে কি হচ্ছে আধা বিক্ষেপ বাড়তেছে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা কমতেছে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার? উপরে যে আছে তার, যেহেতু উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমতেছে, তাহলে সবচেয়ে উপরে যে আছে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি কার হবে ভাইয়া? লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। এই সিরিয়ালটা কোথায় আছে বলো তো? তাহলে দেখো আমরা দেখি যে এই সিরিয়াল কোথায় আছে সবচেয়ে বেশি, লিথিয়ামে সবচেয়ে বেশি। লিথিয়াম কোথায় আছে? এই যে অপশন বি তে আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। কোন মৌলটি তৈরি হতে পারে? এটা দিছে তোমার 2 নাম্বার গ্রুপ, তাই না? এটা যদি 1 নাম্বার গ্রুপ, এটা দিছে 2 নাম্বার গ্রুপ। সো 2 নাম্বার গ্রুপের ক্ষেত্রে সেম, বিরিয়ানি মোগলাই কাবাব স্বর্ণের বাটিতে রাখো। আচ্ছা, সো এখানে আবার কি করছে, বিরিয়ানি মোগলাই সাথে আবার লিথিয়াম সোডিয়ামও অ্যাড করে দিছে, ঠিক আছে? বেরিলিয়াম ম্যাগনেসিয়ামও দিছে, আবার কি দিছে বলতো, লিথিয়াম সোডিয়ামও দিছে আর কি। ওকে, আচ্ছা। সো দেখো আমাকে আগে দেখতে হবে বাম থেকে ডানে গেলে, আমাকে আগে বলছে কোন ক্রমটি সঠিক। তবে বাম থেকে ডানে গেলে আকার কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, তাই না? আগে আমি দেখবো হচ্ছে কি সম্পর্ক, এটা মাথায় রাখবা। আগে সবসময় গ্রুপ ভিত্তিক, মানে আগে সবসময় পর্যায় ভিত্তিক সম্পর্ক, তারপরে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। সো দেখো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এরা আছে গ্রুপ 2 তে, এরা আছে গ্রুপ 2 তে। আর লিথিয়াম আর সোডিয়াম, লিথিয়াম আর কি সোডিয়াম আছে এখানে, লিথিয়াম আর সোডিয়াম আছে কোথায় বলতো? গ্রুপ একে। লিথিয়াম আর সোডিয়াম আছে কোথায়? গ্রুপ একে আর কি। সো এখানে দেখা যাচ্ছে এটা, হ্যাঁ। সো দেখো এটা আছে গ্রুপ একে, এটা আছে 2 এ। সো আগে আমি গ্রুপ ভিত্তিক দেখ, মানে আগে আমি দেখবো যে গ্রুপ একে বেশি নাকি গ্রুপ 2 এ বেশি, কার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি। তবে বাম থেকে ডানে গেলে কি হয়, আধা বিক্ষেপ কমে, তার মানে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বাড়ে। তার মানে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কারা? গ্রুপ 2 এর মৌলরা, ঠিক আছে? এখন ভাই 2 এর মধ্যে আবার কে বেশি? 2 এর মধ্যে আমি আবার দেখি যে ওপর থেকে নিচে গেলে তো তড়িৎ ঋণাত্মকতা কমতেছে, তার মানে 2 এর মধ্যে আবার কে বেশি সবচেয়ে? বেরিলিয়াম সবচেয়ে বেশি। তারপরে কে? ম্যাগনেসিয়াম, ঠিক আছে? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কে বেশি? বেরিলিয়াম বেশি। তারপরে কে? ম্যাগনেসিয়াম। ওকে, 2 এর সম্পর্কে গেলে এবার 1 এর সম্পর্কে আসি। একেও বেশি কে? উপরে সবচেয়ে বেশি লিথিয়াম, তারপরে কে? সোডিয়াম। তাহলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, তারপরে কি? লিথিয়াম সোডিয়াম, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, লিথিয়াম সোডিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা হবে। 27 এর অ্যান্সার কোনটা হবে? এ হবে, ঠিক আছে? 27 এর অ্যান্সার কোনটা হবে? এ হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। 27 এর অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা হবে। আশা করি আর ভুল হবে না। 28, কোনটি বেশি ইলেকট্রো পজিটিভ? কোনটি বেশি ইলেকট্রো পজিটিভ বলো তো? কোনটি বেশি ইলেকট্রো পজিটিভ? 28 নম্বর কোশ্চেন আনসার দাও। 28, কোনটি বেশি ইলেকট্রো পজিটিভ? কোনটি বেশি ইলেকট্রো পজিটিভ বলো? আচ্ছা, 28-এর বি। ওকে, পটাশিয়াম বলছে একজন, বাকিরাও দেখি জানাও। 28-এর বি আসছে একটা অ্যান্সার, বাকিরাও জন। আসফিয়া বলছে 28-এর বি। 29 অ্যান্সার দিয়ে দিছে, 28 কই? 28, আচ্ছা। দেখো 28-এর ডি বলছে একজন। আচ্ছা দেখো, খুবই সহজ, প্যাচের কিছু না, আমি তোমাকে সহজ করে বুঝাই দিই। দেখো আমরা জানি যে এটা কি সবাই গ্রুপ একের মৌল, ওপর থেকে নিচে গেলে আমার কি হচ্ছে, আধা বিক্ষেপ বাড়তেছে। ওপর থেকে নিচে গেলে আমার আধা বিক্ষেপ কি হচ্ছে, বাড়তেছে। মানে আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, ক্ষারকীয় ধর্ম, এগুলো সব বাড়তেছে। বাকি যে সকল ধর্ম আছে সব কি হচ্ছে, কমতেছে। তা বাকি সকল ধর্মের মধ্যে কি আছে, তড়িৎ ঋণাত্মকতা। ওপর থেকে নিচে গেলে আমার তড়িৎ ঋণাত্মকতা কি হয় বলতো? ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয় বলতো? কমে। ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয় বলতো? কমে। ওপর থেকে নিচে গেলে যদি আমার তড়িৎ মানে আকার বাড়তেছে, আর তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে, কমতেছে। তাহলে তড়িৎ ধনাত্মকতা কি হবে এখানে? কি ইলেকট্রো পজিটিভ, মানে কি তড়িৎ ধনাত্মকতা আস করছে না? উপর থেকে নিচে গেলে যদি বা তড়িৎ ঋণাত্মকতা কমতেছে, তাহলে তড়িৎ ধনাত্মকতা কি হচ্ছে, বাড়তেছে না?
তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোপজিটিভ কি হবে, তড়িৎ পজিটিভ কি হবে বা তড়িৎ ধনাত্মক কি হবে, সবচেয়ে নিচে যে আছে। এই কনসেপ্টটা মাথায় রাখবা, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া সিজিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে, সিজিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে, সিজিয়াম। ওকে, তাহলে আমরা তড়িৎ ঋণাত্মকতা শিখছি, যেহেতু আমরা মানে ধর্মগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ধনাত্মকতা নামে তো কিছু ছিল না, সো তড়িৎ ঋণাত্মকতার উল্টাই মনে রাখবা কি, তড়িৎ ধনাত্মকতা। ওকে, নিচের কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট, এইটাও ভাইয়া সেম একই, আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট বলা হয়েছে কার। সো দেখো যাকে আমি কাটছি, দেখো সবগুলোই প্লাস প্লাস, সবগুলোই কাটছি, সবচেয়ে বেশি কাটছি কোনটা হবে, অ্যালুমিনিয়াম 3+, তিনটা ডাল কাটছি, সবচেয়ে ছোট হবে কে, 29 অ্যান্সার কোনটা হবে বলো তো, 29 অ্যান্সার হবে সবচেয়ে ছোট কে, সি নাম্বারটা। হ্যাঁ, তাহলে কোনটা হবে, অ্যালুমিনিয়াম 3+, তাহলে কোনটা হবে, অ্যালুমিনিয়াম 3+। ওকে, আচ্ছা, নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট হবে, একই সেম জিনিস, কোনটির আকার ছোট, এই আকার ছোট আমরা অনেকগুলো সলভ করছি, আর সলভ করবো না। আচ্ছা, ইলেকট্রন আসক্তি এই টপিকটাও হয়েছে সবচেয়ে বেশি। আচ্ছা, তোমরা অ্যান্সার দাও দেখি, 32 এবং 33 নাম্বার কোশ্চেন অ্যান্সার তোমরা দিবা আর কি, তোমাদের এতক্ষণ শিখাইছি, তোমরা অ্যান্সার দাও, 32 এবং 33 নাম্বার কোশ্চেন অ্যান্সার তোমরা দাও, 32 এবং 33 বলো, 32 এবং 33 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো সবাই দেখি। 32 এবং 33 দেখি, 32 এবং 33, 29 সি আসছে। ওকে, 32 এবং 33 আনসার দাও তো সবাই। 32-এর বি, 32-এর সি। ওকে, 32-এর বি, আচ্ছা 33-এর ডি, না না সমস্যা নেই, 32-এর বি, আচ্ছা ওকে, 33-এর ডি, 33-এর ডি। ওকে, বাকিরাও জানো, বাকিরাও সবাই অ্যান্সার দাও, ভয় পাও, ভয়ের কিছু নাই, ভুল হইলে হবে, প্যারা নাই তো। আচ্ছা দেখি, দেখো এটা তোমাদের কিন্তু আগেই বলছি যে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার। সো ইলেকট্রন আসক্তি আমরা জানি কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো ওপর থেকে নিচে গেলে আমার কি হচ্ছে, আধা বিক্ষেপ বাড়তেছে, তার মানে ইলেকট্রন আসক্তি কি হচ্ছে, কমতেছে। তার মানে সবচেয়ে ইলেকট্রন বেশি কার হওয়ার কথা ছিল, ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে কি হওয়ার কথা ছিল বলতো, আয়োডিন হওয়ার কথা ছিল, তাই না। আচ্ছা, বাট হুম, আচ্ছা তো দেখো, এটা হওয়ার কথা ছিল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, বাট এখানে একটা ব্যতিক্রম আছে, মনে রাখবা ভাইয়া, ফ্লোরিনের থেকে আবার কার বেশি বলতো, ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ব্যতিক্রম, ক্লোরিনের বেশি কার থেকে, ফ্লোরিনের থেকে, হিসাবে বেশি হওয়ার কথা ছিল কার, ফ্লোরিনের, বাট সেটা না হবে, কার বেশি হবে, ক্লোরিনের বেশি হবে। তাহলে 33, সরি, তাহলে 32 আনসার কোনটা হবে, 32 আনসার বি হবে, 32 আনসার কোনটা হবে, বি হবে, ক্লোরিন। আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক, না তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে সবচেয়ে বড় কে। সো ভাইয়া বড় মানে কি, যেটা আমি ডাল কম কাটছি বরঞ্চ ডাল লাগাইছি নাকি। সো দেখো তো মাইনাস বেশি আছে কোনটায়, এই তো দেখি, এখানে আমি অক্সিজেন 2-, এখানে কি নাইট্রোজেন 3-, তার মানে এখানে আমি বেশি ডাল লাগাইছি। ওকে, এখানে আমি বেশি ডাল লাগাইছি। সো দেখো এখানে আমি বেশি ডাল লাগাই, 3টা ডাল লাগাইছি, এখানে আমি 1টা ডাল কাটছি, এখানে আমি 2টা ডাল লাগাইছি, এখানে আমি 3টা ডাল লাগাইছি, এখানে 2টা ডাল লাগাইছি, তার মানে আমার বড় কোনটা হবে বলতো, ডি নাম্বারটা হবে, ঠিক আছে। তো 33 আনসার ডি হবে, হ্যাঁ এই তো ঠিক আছে, 33 আনসার কিন্তু ডি হবে। অনেকেই বি বলে দিবা, নাইট্রোজেন থেকে নাইট্রোজেন দিবা, না
মনে করবে মাইনাস মানে কি আমি ডাল লাগাইছি আর প্লাস মানে কি আমি ডাল কাটছি আর কি। সো এখানে আমি 3টা ডাল লাগাইছি, এখানে আমি 2টা ডাল লাগাইছি, সবচেয়ে বড় হবে কে? 3টা ডাল লাগাইছি যেখানে, তারপর 2টা ডাল, তারপরে একটা ডাল, তারপর এখানে একটা ডাল কাটছি। আর এখানে দেখো কি হয়েছে, 3টা ডাল লাগাইছি, একটা ডাল কাটছি। তাহলে একটা ডাল কাটছি বেশি বড় হবে নাকি 2টা ডাল লাগাইছি বেশি বড় হবে? অবশ্যই 2টা ডাল লাগাইছি বেশি বড় হবে, বাট এখানে সিরিয়ালটা ভুল দেওয়া, এই জন্য বি হবে না, অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, কোনটি আইনীকরণ বিভাগের সঠিক ক্রম বলো তো? আইনীকরণ বিভাগের সঠিক ক্রম কোনটা হবে? আইনীকরণ বিভাগের সঠিক ক্রম কোনটা হবে বলো? তো ভাই এটা মাথায় রাখবা হচ্ছে নো বেব, ঠিক আছে? নো বেব, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো তাহলে মাথায় থাকবে নো বেব, ঠিক আছে? এটা মাথায় রাখবা নো বেব। তাহলে আইনীকরণ বিভাগের এই ক্রমটা কিভাবে মাথায় রাখবা? নো বেব, ঠিক আছে? নো বেব, এন ও বি ই বেব, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের সবচেয়ে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, ঠিক আছে? নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন। তাহলে নো বেব এটা মাথায় রাখবা, এটা ব্যতিক্রম। নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন, ঠিক আছে? নো বেব এটা মাথায় রাখবা, নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন। নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন? এটাও সেম, যে এখানে সবগুলো আমি লাগাইছি, এটা কি হয়েছে ডাল কাটছি, তাহলে সবচেয়ে ছোট আয়ন কোনটা হবে? ক্যালসিয়াম 2+, ওকে? হ্যাঁ নো বেব কমেন্ট, বেম না, আচ্ছা সমস্যা নাই, টাইপিং মিস্টেক হয়তো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, সবার অ্যান্সার ঠিক আছে। ওকে নেক্সট, নিম্নের কোনটির আকার সবচেয়ে ছোট এবং নিম্নের কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে বলো তো? কোনটির আকার সবচেয়ে ছোট বলো, কোনটির আকার সবচেয়ে ছোট? তো দেখো এখানে আমি একটা ডাল কাটছি, এখানে কাটি নাই, এখানে ধরিও নাই, এটাও ধরি নাই, এখানে কিন্তু আমি 2টা ডাল কাটছি। তাহলে সবচেয়ে ছোট কে হবে? যেখানে আমি কাটছি বেশি, এখানে আমি 2টা ডাল কাটছি, তার মানে এটা কি সবচেয়ে ছোট হবে? এটা কি হবে ভাইয়া? সবচেয়ে ছোট হবে আর কি। ওকে আচ্ছা, তারপর দেখো নিম্নের কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কোথায়? তো তোমরা কিন্তু জানোই যে সবাই, যে অ্যামোনিয়াতে কিন্তু এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাই না? তারপর তুমি বের করতে চাও, দেখো কিভাবে বের করবো মুক্তজোড়টা। দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, সো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? নাইট্রোজেনের তো পারমাণবিক সংখ্যা 7, তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করো কি 2 5, তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে কয়টা? 3টা। তাহলে 5টা ইলেকট্রনের মধ্যে বন্ড করছে কয়টা? 3টা বন্ড করছে। তাহলে বন্ড করে নাই কয়টা ভাইয়া? 2টা বন্ড করে নাই। তাহলে মুক্ত জোড় কয়টা হলো? মুক্ত জোড় মানে জোড়া হিসেবে কাউন্ট করতেছে, তাহলে 2টা মিলে কি একটা জোড়া? তাহলে মুক্ত জোড়ে ভাইয়া কয়টা আছে? একটা আছে আর কি। তাহলে ভাই অ্যামোনিয়াতে মুক্ত জোড় কয়টা ভাইয়া? একটা। অ্যামোনিয়াতে মুক্ত জোড় কয়টা ভাইয়া? একটা। কোন যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে ভাইয়া? অ্যামোনিয়াতে। তুমি BCl3 দেখো, বোরন দেখো, BCl3 বোরন, বোরনের শেষ কত কয়টা ইলেকট্রন আছে? বেরিলিয়াম, বোরন, বোরন কত? 5 না? 2 3। ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে কয়টা ভাই? 3টা। তাহলে 3 আর 3 মিলে কি হয়ে গেছে? বন্ড হয়ে গেছে। কেউ কি ফাঁকা আছে? ফাঁকা কিন্তু নাই। ওকে আচ্ছা, 38 H3O+ আয়নের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কয়টা? এবার বলো। পানিতে তো আমরা জানি মুক্তজোড় ইলেকট্রন কয়টা থাকে? পানিতে মুক্তজোড় ইলেকট্রন থাকে ভাই 2টা। কি কি কিভাবে? দেখো পানিতে মুক্তজোড় ইলেকট্রন মানে পানি দেখো, এই যে অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেনের শেষ কক্ষপথে ভাই কয়টা ইলেকট্রন আছে ভাই? 6টা ইলেকট্রন আছে, এই যে 6টা ইলেকট্রন, ঠিক আছে? এই যে 6টা ইলেকট্রন আছে আর কি, মনে করো। তো ভাইয়া 6টার ক্ষেত্রে দেখো, আচ্ছা 6টা আমি এভাবে আঁকাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো মনে করো 6টা ইলেকট্রন আছে, এখানে 2টা বন্ড করছে, আর এই যে, তো ভাইয়া এই যে এইটা কি? অক্সিজেন। এই যে 2টা 2টা 4টা 2টা 6টা, এখানে এসে কে যুক্ত হয়েছে? হাইড্রোজেন যুক্ত হয়েছে। কে যুক্ত হয়েছে? হাইড্রোজেন যুক্ত হয়েছে। হাইড্রোজেনের এসে কি ইলেকট্রন দিছে, এভাবে আমার কি গঠিত হলো? H2টা গঠিত হইলো আর কি। এখন বলা হয়েছে H2তে ভাই তাহলে মুক্তজোড় আছে কয়টা? H2তে ভাই মুক্তজোড় আছে কয়টা বলো তো? এই একটা, এই একটা, 2টা মুক্তজোড় আছে। তো বলা হয়েছে H2, এবার বলা হয়েছে H3O+, H3O+ এ মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? H3O+ এ মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? তো ভাইয়া দেখো H2 তো আমার আঁকা আমি বুঝছি, H2 আঁকা তো বুঝছি। দেখো এখন ভাই এই একটা মুক্তজোড় আছে, এই একটা মুক্তজোড় আছে। এখন H2O থেকে H3O+ কিভাবে গঠিত হয়? H2O প্লাস H প্লাস ইকুয়াল টু কি হয়? H3O+। তো দেখো এই H প্লাসে হাইড্রোজেনে তবে একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেন প্লাস মানে কি?
ওখানে কোনো ইলেকট্রন নাই, ওখানে কি আছে, ফাঁকা অরবিটাল আছে। তো এই H প্লাসটা এসে যখন H2 এর সাথে যুক্ত হবে তখন এই যে মনে করো H প্লাস কি করবে, ওর ফাঁকা অরবিটালটা দিবে এই যে এখানে এসে, এই যে এটারে কি করে দিবে, এই যে H2 এর সাথে এই যে H প্লাসটা যুক্ত হয়েছে, এটা কি বলতো H প্লাস। H প্লাস এসে কি করবে, এই দুইটা ইলেকট্রনকে নিজের কক্ষপথে জায়গা দিবে আর কি, সন্নিবেশ সমযোজী বন্ধন করবে, যার ফলে এইটা কিন্তু কি হয়ে গেল বলতো, এই কক্ষপথে চলে গেল আর কি। তাহলে বাদ থাকলো কোনটা, এইটা, এইটা কিন্তু এখনো কি হয়ে গেছে বলতো, মুক্ত অবস্থায় থেকে গেছে আর কি। এইভাবে H3O+ গঠিত হয়। তাহলে H3O+ এ মুক্তজ ইলেকট্রন কয়টা, H3O+ এ মুক্তজ ইলেকট্রন হচ্ছে একটা। H2O তে কয়টা, দুইটা। H2O তে বললে ভাইয়া দুইটা, আর H3O+ এ বললে ভাইয়া কয়টা, একটা। ঠিক আছে, বুঝছো সবাই? যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করা যাবে ক্লিয়ার। যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করা যাবে ক্লিয়ার। ওকে, এরপর আসবে সংকরের টপিকটা তোমাদের দেখাবো। দেখো তার আগে ভাইয়া কিছু জিনিস মুখস্থ করতে হবে। জৈব যৌগের ক্ষেত্রে আমরা মুখস্থ করবো কিছু জিনিস, যেমন দেখো অ্যালকেন মানে কয়টা বন্ড, আচ্ছা আমি সবুজ কালার দিয়ে লিখি ভালো মতো বুঝতে পারবা। অ্যালকেন মানে ভাইয়া কয়টা বন্ড, একটা। অ্যালকিন মানে ভাইয়া কয়টা, দুইটা। অ্যালকাইন মানে ভাইয়া কয়টা, তিনটা। তো ভাইয়া মাথায় রাখবা সংকরণের ক্ষেত্রে মানে জৈব যৌগের ক্ষেত্রে বা তিনটা সংকরণ হয়, কি কি, sp sp2 sp3, sp sp2 sp3, কি কি সংকরণ হয় ভাইয়া বললাম, sp sp2 sp3। তো ভাইয়া দেখো sp sp2 নাইলে কি sp3, তাহলে দেখো 1 2 3, ঠিক আছে, sp1 sp2 sp3। তো ভাইয়া মনে রাখবা একের ক্ষেত্রে 3 আর 3 এর ক্ষেত্রে 1, একের ক্ষেত্রে 3 আর 3 এর ক্ষেত্রে কি বলতো 1। তার মানে যখন ভাই একটা বন্ড থাকবে তখন কি হবে বলতো 3 হবে, তাহলে কি হবে sp3। আর যখন ভাই 3 থাকবে তখন হবে কি 1 হবে, তার মানে কি হবে sp1। আর 2 এর ক্ষেত্রে ভাই 2 হবে sp2, ঠিক আছে, 2 এর ক্ষেত্রে ভাই কি হবে 2 হবে। তাহলে কি বললাম ভাইয়া, একের ক্ষেত্রে 3 মানে sp3, আর 3 এর ক্ষেত্রে কি হবে, মানে অ্যালকাইনে তো ভাই 3টা বন্ড থাকে, তাহলে অ্যালকাইনের মধ্যে ভাই কি সংকরণ হবে, অ্যালকাইনে যেহেতু 3টা বন্ড থাকে তাহলে এখানে কি হবে একটা হবে, মানে sp1, ঠিক আছে, বা sp1 তো sp বলি আমরা। এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আসি যে এই কার্বন পরমাণু সময়ের মধ্যে সংকরায়ন কি ধরনের। 39 নাম্বার কোশ্চেনটা বলছে। এখন 39 এর অ্যান্সার তোমরা দেখি দাও তো, আগে দেখি তারপরে আমি বলবো এটা। 39 নাম্বারটা অ্যান্সার দাও, আমি 40 নাম্বারটা সলভ করাই। গ্রাফাইটে ভাইয়া, গ্রাফাইটে কোন ধরনের সংকট বিদ্যমান, এই কোশ্চেনটা গত বছর আসছে, অ্যাডমিশনে আসছে, তারপরে তোমার বোর্ডে বলো সব জায়গায় আসে, গ্রাফাইটে কি ধরনের সংকট বিদ্যমান। তো ভাই দেখো 40 আনসার দিছো বি, 39 আনসার কে দিবে, 39 আনসার দাও। সো দেখো 40 আনসার কি হবে ভাইয়া, দেখো গ্রাফাইট, তো ভাই মনে হয় ফাইট করতে গেলে কি লাগে, তোমার 2 হাত লাগে অথবা কি লাগে 2 পা লাগে আর কি। তো গ্রাফাইট মনে রাখবা ভাইয়া, গ্রাফাইট করতে গেলে যেহেতু 2 হাত পা লাগে, এজন্য 2 কথাটা মনে রাখবা। গ্রাফাইট মানে কি, তোমার 2 হাত দিয়ে তুমি ফাইট করো, নাহলে 2 পা দিয়ে ফাইট করো, তাই না? তাহলে গ্রাফাইট মনে রাখবা ভাইয়া 2 হবে। গ্রাফাইট কি হবে ভাইয়া, 2 হবে। তাহলে কি হবে sp2 মানে sp2। গ্রাফাইট কি হবে ভাইয়া, sp2 হবে আর কি। 39 নাম্বার কোশ্চেনটা আসিয়া বলছে 39 এর সি। বাকিরা দেখি কেউ কমেন্ট করলো না 39 আছে কোনটা হবে। 39 এর অ্যান্সারটা দিয়ে দাও দ্রুত। আচ্ছা দেখো অনেকে ভাইয়া এখানে দেখবে যে বলবে যে ভাইয়া এখানে হচ্ছে sp2 সংকরিত, যেহেতু ভাই 2 আছে sp2, এখানে যদি ভাই 1 আছে তাহলে হবে কি sp3। তাহলে ভাই অ্যান্সার হবে কি sp2 আর sp3। sp2 আর sp3 তো ভাই অপশনে নাই, ঠিক আছে। সো এটা যদি থাকতো তাও হইতো না, কারণ দেখো ভাই এখানে সবগুলা সবগুলা কার্বন দেখো, এই যে কার্বনটা আছে, আমরা 1 থেকে শুরু করি, এই কার্বনটা কার সাথে যুক্ত, এই কার্বনের সাথে কি বন্ধনের মাধ্যমে যুক্ত, ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত, তাই না? তার মানে ভাইয়া এই কার্বনটাও হচ্ছে কি, আচ্ছা তার মানে কি ভাইয়া এই কার্বনটাও sp2 সংকরিত, এই কার্বনটাও কি sp2 সংকরিত। আবার দেখো এই কার্বনটা আর এই কার্বনটা কিসের মাধ্যমে যুক্ত, এরাও কি ভাই ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত না, তার মানে এও sp2 সংকরিত, এও sp2 সংকরিত। মানে এখানে ভাইয়া যেই কয়টা কার্বন আছে সবাই কিন্তু কি sp2 সংকরিত। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। 39 এর অ্যান্সার সি নাম্বার। ওকে আচ্ছা, নিচের কোণটিতে বন্ধন কোণ সবচেয়ে বড়, বন্ধন কোণ সবচেয়ে বড় কোনটায় বলো, নিচের কোণটিতে বন্ধন কোণ সবচেয়ে বড়।
থ্যাংক ইউ তাসনিয়া লাবণ্য এতজনকে মেনশন দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমরাও সবাই একটু তাসনিয়া লাবণ্যর মতো হও। তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, আমার নিজেরই এক্সাম চলে, তাও তোমাদের জন্য টাইম বের করতেছি। আমার এই নেক্সট 15 দিনে প্রায় 8টা এক্সাম আর কি, মানে একদিন পর পরই বলা যায় এক্সাম। আজকেও এক্সাম ছিল, গতকালকেও এক্সাম ছিল। তো এক্সামের উপরই আছে, এই জন্য তাও তোমাদের জন্য টাইম বের করছি। তো তোমরাও একটু কোঅপারেট করবা, তাহলে কষ্টটা সার্থক হবে আর কি। নিচের কোণটিতে বন্ধন কোণ সবচেয়ে বড় আর কি, ঠিক আছে। সো বন্ধন কোণ আমরা কিছু কিছু জিনিস আমরা কি করতে পারি বলতো। 41-এর গ বলছে, ওকে মিথেন। আচ্ছা, PCl5 এবং আচ্ছা দেখো, সো পানির বন্ধন কোণ মান কিছু মান মুখস্থ করা লাগবে, বুঝছো। পানির বন্ধন কোণের মান কত ভাইয়া? 104 ডিগ্রি। পানির কত? 104.5 ডিগ্রি বা 104 ডিগ্রি 5 মিনিট আর কি। তুমি যেটাই বলো না কেন, আমরা মনে রাখলাম 104 ডিগ্রি আর কি। অ্যামোনিয়া কত ভাইয়া? অ্যামোনিয়া হচ্ছে 107 ডিগ্রি, ওকে। আচ্ছা, CH4 কত ভাইয়া? CH4 হচ্ছে তোমার 109 ডিগ্রি, ঠিক আছে। CH4 কত? 109 ডিগ্রি, ওকে। আচ্ছা, তারপর দেখো NH2 তে গেল, NH2 মাইনাসে, এটা দেখো এখানে কি হয়েছে, NH2 মাইনাস কিন্তু আরো কম হবে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে কোনটার বন্ধনের মান সবচেয়ে বড়, তাহলে অ্যান্সার কোনটা হবে? CH4 কি হবে বলো তো? সবচেয়ে বড় হবে আর কি। CH4 কি হবে? সবচেয়ে বড়। NH2 এর মান কি হবে? NH3 যেহেতু 107, NH2 এর মান কি 107 এরও কম হবে আর কি, ওকে। আচ্ছা, PCl5 এ ফসফরাসের সংকরণ কিরূপ? PCl5 এ ফসফরাসের সংকরণ, সো সংকরণে বের করার ফর্মুলা কি? হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। সো আমি একবার তোমাদের বলে দিই, ভিতে কি ভাইয়া? ভিতে হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। এখন ভাইয়া মুশফিকা সুবা ফাতেমা মেনশন করছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখো, ভিতে কি ভাইয়া? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন মানে কি? যোজ্যতা স্তর ইলেকট্রন, মানে একটা পরমাণু সর্ববহিঃস্থ স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, আমরা কেন্দ্রীয় পরমাণু আমি কিভাবে বুঝবো কোনটা কেন্দ্রীয় পরমাণু? সো দেখো PCl5 মনে রাখবা, যেটা সংখ্যায় কম থাকবে, ফসফরাস আছে একটা, ক্লোরিন আছে 5টা, তাহলে সংখ্যায় কম আছে কে? ফসফরাস, তাহলে কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস, ওকে। আচ্ছা, সো এইটা হচ্ছে ভি। এখন ভাই ভি তো আর ফসফরাস হইতে পারে না, ভি কোনটা? এই ফসফরাসের শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন আছে সেইটা হচ্ছে ভি। তো ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? ফসফরাস যেহেতু 15, 2 8 5, ইলেকট্রন বিন্যাস করলে কি পাবা? 2 8 5, তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। তাহলে ভাই ভি এর মান কত বসাবো আমি? 5 বসাবো। এক্স কি ভাইয়া? এক্স হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা, এই কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজী পরমাণু কয়টা যুক্ত আছে সেটার সংখ্যা। এখন ভাই একযোজী কারা? যারা ভাইয়া একটা ইলেকট্রন গ্রহণ করে অথবা একটা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বলি একযোজী। মেইন কথা তুমি ভাই মনে রাখবা, গ্রুপ একে যারা আছে আর গ্রুপ 17তে যারা আছে, গ্রুপ একেটা কি করে? একটা ইলেকট্রন কি করে দেয়? ত্যাগ করে দেয়। আর গ্রুপ 17রা কি আছে? একটা ইলেকট্রন কি করে দেয় বলতো? গ্রহণ করে ফেলে। তাহলে এরাই হচ্ছে মেইনলি একযোজী, গ্রুপ 1 আর গ্রুপ 17 আর কি। সো দেখো ক্লোরিন কি একযোজী না? ক্লোরিন তো গ্রুপ 17 মূল, একটা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হইতে চায় আর কি। সো এইটার সংখ্যাটা, ক্লোরিন কয়টা আছে না? 5টা আছে, তাহলে এক্স এর মান কত হবে? 5 হবে আর কি, ওকে। ক্যাটায়ন আর এতে অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন আছে, PCl5 এ কিন্তু কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই। তাহলে সংকরণের মান আমি কত পেলাম বলতো? 10 পেলাম। এখন আগে তো হাফ আছে আর কি, তাহলে 10 ভাগ 2 মানে কত? 5। তাহলে সংকরণের মান কত আসলো বলতো? 5 আসলো আর কি। কত আসছে? 5 আসছে আর কি, ওকে। তো যদি ভাইয়া 5 আসে তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো 5 যদি আসে তাহলে মনে রাখবা ভাইয়া, আমাদের এস একটা হবে। পি হাইয়েস্ট কয়টা হইতে পারে বলতো? পি অরবিটাল কয়টা? 3টা না টোটাল, পি এক্স পি ওয়াই পি জেড। ডি কয়টা হইতে পারে? ডি তে ইলেকট্রন থাকতে পারে 10টা, বাট ডি তে অরবিটাল কয়টা হইতে পারে? ইলেকট্রন সংখ্যার অর্ধেকই তো অরবিটাল সংখ্যা, তাহলে ডি তে হাইয়েস্ট 5টা অরবিটাল হইতে পারে। এস এ কয়টা হইতে পারে? 7টা হইতে পারে। তাহলে দেখো এখানে তোমাকে 5টা অরবিটাল বানাইতে হবে, তাহলে একটা এস 3টা পি, পি তো হাইয়েস্ট 3 পর্যন্ত হইতে পারে, তাহলে একটা এস 3টা পি মিলে টোটাল কয়টা হলো? 4টা হলো। আরো আমার অ্যাড করতে হবে, 5 বানাইতে হবে। এরপরে এস এর পরে পি আসলো, তারপরে কি আসবে? ডি আসবে। ডি কত বসবে? এস 1 পি 3, 4 হয়ে গেছে, ডি আর 1 বসতে পারবে, তাহলে এসপি 3ডি। তার অ্যান্সার কোনটা হবে? এসপি 3ডি। এটা কি সবাই বুঝছো? তাহলে অ্যান্সার কোনটা হবে? 42 অ্যান্সার হবে ভাই। সি নাম, সি কেন বলছো? বি হবে। 42 অ্যান্সার কি হবে? বি হবে, এসপি 3ডি। এসপি 3ডি, 3 আর 1 4 আর 1 কত? 5, 5টা অরবিটাল, ওকে। আচ্ছা, H2 অণুতে অক্সিজেন পরমাণু কোন ধরনের সংকরায়িত? বলো H2 অণু মানে পানিতে। আমরা আবার করি তাহলে, দেখো হাফ ভি কে
অক্সিজেন, অক্সিজেনের শেষ করতে হবে কয়টা ইলেকট্রন আছে? 6টা। ভি এর মান কত হবে? 6 হবে। কিভাবে করলাম? কেন্দ্রীয় পরমাণুকে H2, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে কয়টা? 1টা। তাহলে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন, কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন। এখন অক্সিজেনের ক্ষেত্রে ভি এর মান কত হবে? অক্সিজেনের ক্ষেত্রে ভি এর মানটা কত হবে আর কি? তো দেখো অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2, 6। তোমাকে শেষ কক্ষপথে ইলেকট্রন হিসাব করতে হবে। তাহলে ভি এর মান কত হবে? 6 হবে আর কি। 2, 6 যেহেতু 8। আচ্ছা, এরপর আসি ভাই এক্স এর মান কত? এক্স কি ভাইয়া? একযোজী পরমাণু সংখ্যা। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা আছে ভাই? 2টা আছে। এটা হবে এক্স এর মান। ক্যাটায়নও নাই, অ্যানায়নও নাই, তাহলে কত হবে? 6 + 2 মানে 8। 8 ভাগ 2 মানে কত? 4। তাহলে 4 হইলে কি হয়? একটা এস, 3টা পি, তাহলে কি হবে? sp3। তাহলে 43 এর आंसर কোনটা হবে? 43 এর आंसर হবে সি নাম্বারটা, sp3। এরপর আসবে অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে, অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে এরপর আসবে অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে কি বলা হয়েছে? অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে কি বলা হয়েছে? নাইট্রোজেন পরমাণুতে কোন ধরনের সংগঠন ঘটে? অ্যামোনিয়া তুমি দেখে দেখে করে ফেলা উচিত এতক্ষণে। দেখো নাইট্রোজেন 5, শেষ করতে 5 ইলেকট্রন আছে, হাইড্রোজেন কয়টা আছে? 3টা। 5 আর 3 8। 8 ভাগ 2 মানে কত? 4। 4 মানে কি সংকরণ? sp3 সংকরণ। তোমরা এবার দেখে দেখে অ্যান্সার হয়ে যাবে। 4 মানে কি হবে? sp3 সংকরণ। হ্যাঁ ঠিক আছে, এক নম্বর অপশন ঠিক আছে। মুক্তজোড়ী ইলেকট্রন আছে, হ্যাঁ অ্যামোনিয়াতে তো ভাইয়া নাইট্রোজেনে 5টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে 3টা, তার মানে এখনো একটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে। তাহলে মুক্তজোড়ী ইলেকট্রন আছে, এটাও রাইট। চতুস্থলকীয় গঠন, এইটা নিয়ে কনফিউশন আছে। চতুস্থলকীয় গঠন বলো। অ্যামোনিয়া যদি মনে করো যে অ্যামোনিয়াতে মুক্তজোড়ী ইলেকট্রন না থাকতো তাইলে চতুস্থলকীয় হতো, বাট যেহেতু ভাই এটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে তাহলে চতুস্থলকীয়র পরিবর্তে কি হয়ে যাবে বলতো? বিকৃত চতুস্থলকীয় হয়ে যাবে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। 44 এর অ্যান্সার কোনটা হবে বলতো? 44 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। তাহলে কি হবে? চতুষ্ফলকীয় গঠন, এটা কি হবে বলতো? ত্রিকোণাকার পিরামিড। ঠিক আছে, যদি ত্রিকোণাকার পিরামিড থাকতো তাহলে সবগুলো হয়তো ত্রিকোণাকার পিরামিডীয়। ওকে, আচ্ছা, সো অ্যান্সার হবে 1 আর 2। এরপরে অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুটি কোন ধরনের সংগঠিত? মাত্রই করলাম আর কি, এটা করব না। অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে এইচ বন্ধন কোণ কত? অ্যামোনিয়াম কি বলা হয়েছে? অ্যামোনিয়াম। ঠিক আছে, অ্যামোনিয়ামের ক্ষেত্রে এইচ এর বন্ধন কোণের মান কত? অ্যামোনিয়াম বলা হয়েছে। ঠিক আছে, এটা তোমাদের কত হবে বলো? তো দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা কত জানি? 107 ডিগ্রি। এবং যখন বলবে অ্যামোনিয়াম, এটা মুখস্থ করবা কত? 109.5 ডিগ্রি। অ্যামোনিয়াম বললে কত হবে? 109.5 ডিগ্রি। অ্যামোনিয়াম কত? এটা তোমাদের মুখস্থ, 109.5 ডিগ্রি। অ্যামোনিয়ামের ক্ষেত্রে বন্ধন কোণের মান কত? 109.5 ডিগ্রি অ্যামোনিয়াম। ঠিক আছে, অ্যামোনিয়াম। 46 এর आंसर কোনটা হবে? ডি হবে। 46 এর आंसर ডি হবে। এটা নতুন ইনফরমেশন বা তোমার এটা বইয়ে পাবা না। ওকে, আচ্ছা। এসপি সংকরায়নে এস ও পি অরবিটালের মধ্যকার কোণের পরিমাণ কত? খুবই সহজ, দেখো এসপি মানে এখানে অরবিটাল আছে কয়টা? তাহলে 2টা আছে, একটা এস একটা পি। তো এবার 2 যদি থাকে, সরলরেখা আঁকতে ভাই কয়টা বিন্দু লাগে? সরলরেখা আঁকতে ভাই কয়টা বিন্দু লাগে ভাই? 2টা বিন্দু লাগে। সরলরেখা আঁকতে ভাই কয়টা বিন্দু লাগে? 2টা বিন্দু লাগে। তাহলে ভাই সরলরেখার কোণ কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি না? সরলরেখার কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। সরলরেখার কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এসপি সংকরায়নে এস ও পি অরবিটালের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি। কোন অণুতে sp3 অরবিটাল sp3 সংকরণ ঘটে না আর কি, মেইন কথা। সো আমরা দেখি একটু কোনটাই ঘটে না। দেখো এখানে খুবই সহজে হিসাব করা যাচ্ছে। 4 কার্বনের শেষ করতে 4টি ইলেকট্রন আছে, হাইড্রোজেন কয়টা আছে? 4টা। 4 আর 4 মিলে 8। 8 মানে তোমার sp3 সংকরণ মানে কত আসতে হবে? 4 আসতে হবে। তোমাকে হিসাব করতে হবে কোনটায় 4 আসে না। সো দেখো 4 আর 4 মিলে 8। 8 আর আগে তো হাফ গুণ আছে তাই না? 8 বার 2 মানে কত? এটা 4 আসলো। এখানে 5। ঠিক আছে, নাইট্রোজেনের শেষ হতে 5 ইলেকট্রন আছে, হাইড্রোজেন কয়টা? 3টা। 5 আর 3 8। 8 ভাগ 2 মানে কত? এটাও 4 আসলো আর কি। পিএইচ3 দেখি ভাই, ফসফরাস কত? 5। হাইড্রোজেন কয়টা যুক্ত? 3টা। তাহলে 5 আর 3 8। 8 ভাগ 2 মানে কত? 4। ঠিক আছে, আচ্ছা। এরপর আসি বিএইচ3 ভাই, বোরন অনেকে 5 বসায় দিবে। বেরিলিয়াম বোরন যেহেতু 5 5 বসায় দিবে না। বোরনের শেষ করতে ইলেকট্রন আছে ভাই 3টা। হাইড্রোজেন কয়টা? 3টা। ভাগ 2, 6 ভাগ 2 মানে কত? 3 আসতেছে, তোমার লাগবে 4। তাহলে এইটা হবে অ্যান্সার।
48 आंसर কোনটা হবে? 48 आंसर হবে ভাইয়া সি নাম্বারটা। ওকে, আচ্ছা 49 PCl5 অণুতে বিদ্যমান বন্ধন কোণের মান কত? PCl5 বলো, PCl5 ভাইয়া সংখ্যায়ন কি PCl5 এর? ফসফরাস হচ্ছে 5, ক্লোরিন কয়টা আছে? 5টা, তাহলে 5 + 5 ভাগ 2 মানে কত হবে? 10 ভাগ 2 মানে কত? 5। তার মানে কোণের মান কত হবে বলো? হ্যাঁ, এখনো কারো কমেন্ট আসে নাই? ওকে, সো মাথার ব্যাপার কত ডিগ্রি হবে ভাইয়া? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা মুখস্থ PCl5 এর ক্ষেত্রে কোণের মান কত ডিগ্রি হবে ভাইয়া? 90 ডিগ্রি। ওকে, ফসফরাসের শেষ করতে আছে 5 ইলেকট্রন, ক্লোরিন আছে 5, তাহলে কত হবে? 90 ডিগ্রি। ওকে, আচ্ছা এই মানগুলো কিন্তু কিছু কিছু মান আমাদের মুখস্থ করতে হবে আর কি। ওকে, আচ্ছা 49 কোনটা হবে ভাই? 90 ডিগ্রি হবে। ঢাকা বোর্ড 2022 সালে আসা কোশ্চেন, ঠিক আছে? ঢাকা বোর্ড 2022 সালে আসা কোশ্চেন। সো কোশ্চেন যে একেবারে সহজ আসবে এমন না, PCl5, ঠিক আছে? PCl5 এই কোশ্চেনের মান কত দিছে? 90 ডিগ্রি দিছে আর কি। ওকে, আচ্ছা H2S দেখো ভাই, H2S এর বন্ধন কোণ কত? দেখো এখানে কত আছে? 2 আছে না? 2 দিয়ে মনে পাবে আর 2 বসবে, লাস্টে কত বসবে? 2 বসবে, আর আগে কত বসবে? 9 বসবে। 92 ডিগ্রি। H2S ভাই কত ডিগ্রি? সবাই আমার সাথে সাথে কমেন্ট করো। 92 ডিগ্রি। H2S কত হবে ভাইয়া? 92 ডিগ্রি। H2S 92 ডিগ্রি। ওকে, 2 আছে এই জন্য 92 হবে আর কি। PH4+ আয়নে ফসফরাসের সংকরণ কোনটি? PH4+ আয়ন বলছে। PH4+ আয়নে, PH4+ আয়ন দেখো, PH4+ কিভাবে করবা ভাইয়া? ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে কয়টা ভাইয়া? 4টা। তাহলে V + X - C, -C মানে কি? ক্যাটায়নের সংখ্যা, ক্যাটায়ন কয়টা আছে? একটা আছে, তাহলে -1। অ্যানায়ন আছে? নাই, তাহলে বাদ। 5 আর 6, 5 আর 4 9, -1 মানে কত? 8 আসলো, ঠিক আছে? আর আগে তো হাফ গুণ আছে, তাহলে 8 ভাগ 2 মানে কত বলো তো? 4। তার মানে কোন সংকরায়ন? একটা S 3টা P, sp3। তাহলে অ্যান্সার কোনটা হবে? sp3। তাহলে ডি হবে অ্যান্সার। তাহলে 51 এর অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। ওকে, পোলারায়ন ফাজার নীতিটা স্লাইড দিয়ে দিব, সবাই আর কি একটু শেয়ার করে দিও, স্লাইডটা পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, পোলারায়নের নীতি আমরা দেখলাম। ওকে, আচ্ছা 52 নম্বর কোশ্চেনে আসি। Al2Cl6 অণুতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? বলতো, Al2Cl6 অণুতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? Al2Cl6, Al2Cl6 সন্নিবেশ কয়টা, সমযোজী কয়টা? তো ভাইয়া Al-Cl3 গঠিত হয় কিভাবে? দেখো Al-Cl3 গঠিত হয় হচ্ছে এভাবে, সরি Al2Cl6 কিভাবে গঠিত হয়? দেখো দুইটা Al-Cl3 মিলে Al2Cl6 গঠিত হয় আর কি। ওকে, আচ্ছা সো দেখো অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে বা কয়টা ইলেকট্রন আছে? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে বা 3টা ইলেকট্রন আছে, তাই না? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে বা 3টা ইলেকট্রন আছে, ঠিক আছে? এই 3টা হচ্ছে এর সাথে বন্ড করছে, 6টা হয়ে গেছে, আরো 2টা লাগবে। তো দেখো ভাই যে ক্লোরিনের কয়টা থাকে শেষ কক্ষপথে ভাইয়া? 7টা থাকে না? ঠিক আছে, ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা থাকে আর কি। এখানে একটা বন্ড করা কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। আবার একই ভাবে কিন্তু এই ক্লোরিনেরও কি আছে বলতো? কয়টা আছে? এই যে 7টা, আর এখানে এই যে এখানে একটা আছে, ঠিক আছে? মানে এর সাথে বন্ড করে 8টা হয়ে গেছে আর কি। তো দেখো এই অ্যালুমিনিয়ামের কি আছে? ফাঁকা অরবিটাল আছে, আর এই ক্লোরিনের কি আছে? এক্সট্রা ইলেকট্রন আছে। সো এই দুইটা আর এর সাথে বন্ড করে ফেলে কিসের মাধ্যমে? সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। অ্যালুমিনিয়ামে যেহেতু এখানে 6টা, আরো 2টা যেহেতু নিতে পারবো, ক্লোরিনের এই দুইটারে কি করে বলতো? সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে বন্ধন করে আর কি। তাহলে দেখো এই একটা সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে, এই একটা সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন ভাই কয়টা হচ্ছে? সন্নিবেশ সমযোজী বন্ধন ভাই কয়টা হচ্ছে? তাইলে সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে ভাই 2টা, ঠিক আছে? এই একটা আর এই একটা। আর সমযোজী বন্ধন হচ্ছে কয়টা ভাইয়া? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টা সমযোজী আর 2টা সন্নিবেশ সমযোজী। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। আচ্ছা, এই যৌগটিতে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কয়টা? সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কয়টা বলো তো?
আচ্ছা দেখো, সিগমা বন্ধন বের করার ফর্মুলা হচ্ছে তুমি টোটাল মৌলগুলা কাউন্ট করবা আর কি। দেখো 3 আর 2 5 আর 3 8, 8 আর 3 কত 11, 11 মাইনাস 1 মানে n-1 ফর্মুলা, এটা হচ্ছে সিগমা বন্ধন বের করার ফর্মুলা। 11 মাইনাস 1 মানে কত 10, তাহলে সিগমা বন্ধন কয়টা আছে 10টা আছে আর কি। অপশন সি তেও 10টা আছে, অপশন ডি তেও 10টা আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে সি নাকি ডি? এখন আমাকে পাই বন্ধন দেখতে হবে, তবে পাই বন্ধন আমি একটা দেখতে পাচ্ছি ভেবে আমি সি দাগাই দিব না। পাই বন্ধন কিন্তু এই যে সিএইচও এর মধ্যেও কিন্তু একটা পাই বন্ধন আছে, তুমি যদি একটু ভেঙে লেখো দেখো, সিএইচও কে যদি তুমি ভেঙে লেখো, বুঝতেছ না, আচ্ছা দেখো সিএইচও কে তুমি যদি একটু ভেঙে লেখো, দেখো বন্ড, দেখো সিএইচও কে তুমি যদি একটু ভেঙে লেখো, দেখো এই যে আমি তোমাকে সিএইচও ভেঙে দেখাই, বন্ড সি ডাবল বন্ড এইচ, ঠিক আছে, এই যে সিএইচও, সি ডাবল বন্ড ও বন্ড এইচ, এটা হচ্ছে সিএইচও। তাহলে সিএইচও এর মধ্যেও কিন্তু ভাই কি আছে, একটা ডাবল বন্ড আছে, আর এখানেও একটা ডাবল বন্ড আছে। তাহলে ভাই ডাবল বন্ড কয়টা আছে বা পাই বন্ধন কয়টা আছে বলো তো? দুইটা আছে। তাহলে সিগমা বন্ধন আছে ভাই 10টা, আর পাই বন্ধন আছে কয়টা বলো তো? দুইটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর বন্ধন প্রকৃতি কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখো অ্যামোনিয়াম ভাইয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড যে গঠিত হচ্ছে এর কাহিনীটা দেখো আগে। অ্যামোনিয়াম ক্লোরাইড ভাই ফার্স্টে থেকে অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়া তৈরি হয়েছে কি বন্ধনের মাধ্যমে? অ্যামোনিয়া তৈরি হয়েছে বা সমযোজী বন্ধনের মাধ্যমে, ঠিক আছে। অ্যামোনিয়া তৈরি হয়েছে বা কি বন্ধনের মাধ্যমে? সমযোজী। 5টা হাইড্রোজেন, হাইড্রোজেন শেষ করতে 5টা ইলেকট্রন আছে, হাইড্রোজেন মানে নাইট্রোজেনের শেষ করতে 5টা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের সাথে 3টা যুক্ত হয়েছে, কি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে? সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। তো এই অ্যামোনিয়ার সাথে যখন এইচ প্লাস যুক্ত হয়, অ্যামোনিয়ার এই মুক্ত জোড় ইলেকট্রনটাকে কে স্থায়ী মানে কে জায়গা দেয়? এইচ প্লাস জায়গা দেয়। অ্যামোনিয়ার আছে মুক্ত জোড় ইলেকট্রন, আর এইচ প্লাসের আছে কি? এইচ প্লাসের আছে ফাঁকা অরবিটাল। তো এই যে অ্যামোনিয়ার এই মুক্ত জোড়টাকে জায়গা দেয় কে? এইচ প্লাস। এরা যে বন্ধন তৈরি করে এটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস তৈরি করে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে অ্যামোনিয়া গঠিত হয়েছে সমযোজী, আর অ্যামোনিয়াম যদি বলে তাইলে বলবা কি? সন্নিবেশ সমযোজী। তবে এই অ্যামোনিয়াম গঠিত হইলো, এখন এই অ্যামোনিয়ামের সাথে যখন ক্লোরাইডটা গঠিত হবে তখন এটা কি বন্ধন? অ্যামোনিয়াম প্লাস, আর ক্লোরাইড কি মাইনাস। তাহলে এদের মধ্যে যে বন্ধনটা প্লাসে মাইনাসে যে বন্ধন, সেটাকে আমরা বলি আয়নিক বন্ধন। তাহলে দেখো এর মধ্যে আয়নিক বন্ধনও আছে, অ্যামোনিয়াম আর ক্লোরাইড গঠিত হয়েছে আয়নিক বন্ধনের মাধ্যমে। কোভ্যালেন্ট মানে সমযোজী, সমযোজী বন্ধন কার মধ্যে আছে? NH3 এর মধ্যে আছে। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, এই যে অ্যামোনিয়ামটা যে গঠিত হয়েছে এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্টের মাধ্যমে গঠিত হয়েছে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অল অফ দেম। ওকে। আচ্ছা, বরফের মধ্যে কি কি বন্ধন আছে বলো তো? বরফের মধ্যে কি কি বন্ধন আছে? তো ভাইয়া মনে রাখবা, বরফের মধ্যে হাইড্রোজেন বন্ধনও আছে, সমযোজী বন্ধনও আছে, বাট সন্নিবেশ বন্ধন কিন্তু নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1 আর 3, ঠিক আছে, 1 আর 3। আচ্ছা, এরপর সবাই 56 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো। 56 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও সবাই। 56, দেখি 56। 56 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও সবাই। 56। 56 অ্যান্সার এখনো কারো আসে নাই। 56, দেখি 56 অ্যান্সারটা আমি তোমাদের কাছে শুনতে চাই। আচ্ছা, 57টা আমি সলভ করে দিই। হাইড্রোজেন বন্ধনের সঠিক শক্তিক্রম জানতে চাওয়া হয়েছে। দেখো হাইড্রোজেন বন্ধনের সঠিক শক্তিক্রম, আচ্ছা তো মনে রাখবে হাইড্রোজেন বন্ধনের শক্তি তার সাথে বেশি হবে যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, ঠিক আছে, যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি। হুম, 56 ডি বলছে 7টা। ওকে, বাকিরাও দেখি জানাও। 56 গ, ওকে। 56 সি তিরিগুলি, আচ্ছা। আচ্ছা দেখো হাইড্রোজেন বন্ধনের শক্তিক্রম ভাইয়া মনে রাখবা, হাইড্রোজেন
বন্ধন সেটাই বেশি শক্তিশালী যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, ঠিক আছে। তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন, ফ্লোরিন কত 4। তাহলে হাইড্রোজেন বন্ধন কার সাথে সবচেয়ে বেশি হবে ভাইয়া, এইচএফ এর সাথে সবচেয়ে বেশি হবে। এইচএফ আছে কোনটায় কোনটায় ভাই, অপশন তিনটাতেই কিন্তু এইচএফ আছে, অপশন তিনটাতেই কিন্তু এইচএফ আছে আর কি, ওকে। আচ্ছা, তারপরে ভাইয়া মনে রাখবা যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল তো ভাইয়া ফ্লোরিন, তারপরে দ্বিতীয় তড়িৎ ঋণাত্মক মৌল কাকে বলা হয়, অক্সিজেন। কে, অক্সিজেন। তাহলে তুমি ফাইন্ড আউট করবে ভাইয়া ফ্লোরিনের পর অক্সিজেন কোথায় আছে, এইটাও অক্সিজেন আছে, এইটাও অক্সিজেন আছে, তার মানে বি নাম্বার অপশনটা বাদ, ডি তো আগেই বাদ, তাহলে এ আর সির মধ্যে একটা অ্যান্সার হবে। সো এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে অ্যামোনিয়া আর নাইট্রোজেনের মধ্যে, মানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ভাইয়া কে বেশি তড়িৎ ঋণাত্মক, কার্বন নাকি নাইট্রোজেন। তো ভাইয়া কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি, নাইট্রোজেনের কিন্তু কত বড় তো 3, তাহলে নাইট্রোজেন বেশি হবে আর কি কার্বনের থেকে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। তাহলে তাহলে 57 অ্যান্সার এ। আচ্ছা, এখন আসি ভাই H3NF BF3, H3NBF3 এর মধ্যে কি বন্ধন আছে, তোমরা দেখো এই যে নাইট্রোজেন H3N, এই যে তিনটা হাইড্রোজেন দিলাম, এদিকে কি BF3, এই দেখো এটা হচ্ছে NH3 আর BF3। তো ভাইয়া দেখো NH3 আর BF3 তুমি দেখে মনে হতে পারে যে এখানে দেখো তিনটা আর এখানে তিনটা, 6টা আর এখানে একটা কয়টা, 7টা। তুমি দেখেই বলে দিবা যে সমযোজী বন্ধন আছে কয়টা বলো তো, 7টা। বাট এখানে হচ্ছে মেইন প্যাচটা, ঠিক আছে। এটা হচ্ছে যতটা সহজ মনে হয় ততটা সহজ না, কারণ কি এটা হচ্ছে জেইউর কোশ্চেন, ঠিক আছে। জেইউর কোশ্চেন মনে রাখবা যে যেটা অ্যান্সার মনে হয় ওইটাই অ্যান্সার হয় না, প্যাচ লাগাই দেয়। তো দেখো এখানে ভাইয়া অ্যামোনিয়াতে ভাইয়া কি আছে বলো তো, মুক্তচর ইলেকট্রন আছে না, অ্যামোনিয়াতে কি আছে, মুক্তচর ইলেকট্রন আছে। আর BF3 তে কি আছে, ফাঁকা অরবিটাল আছে, BF3 তে কি আছে, ফাঁকা অরবিটাল আছে। তো এই যে অ্যামোনিয়া যে এক্সট্রা ইলেকট্রনটা, এটা BF3 ওর ফাঁকা অরবিটালে জায়গা দেয়। তাহলে এইখানে যে বন্ধনটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা কি বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে দেখো এই তিনটা হচ্ছে কি সমযোজী বন্ধন, এই তিনটাও সমযোজী বন্ধন। বাট NH3 আর BF3 যে যুক্ত হয়েছে, এটা কিসের মাধ্যমে যুক্ত হয়েছে, এটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে আর কি। তাহলে সমযোজী বন্ধন ভাই কয়টা আছে, 6টা আছে, কয়টা আছে, 6টা আছে আর কি, ওকে। তাহলে এটা কিন্তু একটু প্যাচ মার্কের কোশ্চেন ছিল। আচ্ছা, এরপরে সবাই এই কোশ্চেনটা আনসার দাও। পটাশিয়াম ফেরিসায়ানাইডে কতটি সন্নিবেশ বন্ধন আছে বলো তো, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইডে কয়টা সন্নিবেশ বন্ধন আছে বলো তো, পটাশিয়াম ফেরিসায়ানাইডে, পটাশিয়াম ফেরিসায়ানাইডে কতটি সন্নিবেশ বন্ধন আছে, পটাশিয়াম ফেরিসায়ানাইডে। তো দেখো ভাইয়া সন্নিবেশ বন্ধন বের করার ফর্মুলা হচ্ছে ভাইয়া সর্বোচ্চ যোজনী ইন্টু 2, ঠিক আছে। সর্বোচ্চ যোজনী ইন্টু 2 হলে তুমি সন্নিবেশ সমযোজী বন্ধন পেয়ে যাবে আর কি। তো পটাশিয়াম ফেরো নাকি ফেরি, এটা কি ভাই ফেরো নাকি ফেরি, ভাই ফেরো বললে তো Fe2+, আর ফেরি বললে কি হবে Fe3+। দেখো ফেরো বললে কি হবে 2+, আর ফেরি বললে কি হবে 3+, তাই না। সো ফেরিসায়ানাইড যখন বলবে ভাই যে 3+টাকে কি করতে হবে বলো তো, 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে তুমি সন্নিবেশ বন্ধন পেয়ে যাবা। তাহলে সন্নিবেশ বন্ধন বললে কি বললাম ভাইয়া, সর্বোচ্চ যোজনী গুণ 2। তাহলে দেখো ফেরো নাকি ফেরি আছে, এখানে ফেরি আছে, তার মানে কি 3+, তার মানে 3 × 2, 3 × 2, তার মানে কত হবে +6। তাহলে 58 অ্যান্সার কোনটা হবে, 58 অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। আচ্ছা, নিম্নের কোনটি শুষ্ক বরফ গঠন করে, পানি, CH4, COH2 নাকি CO2 বলো তো, শুষ্ক বরফ গঠন করে কে, বলো বলো সবাই। 59 নম্বর কোশ্চেন আনসার দাও, নিচের কোনটি শুষ্ক বরফ গঠন করে, শুষ্ক বরফ গঠন করে কে, 58 বি, ওকে 58 বি, ঠিক আছে। 59 আনসার দাও, 59। তাসফিয়া তাসরিন প্রিয়ম 56 সি, তুমি হচ্ছে একটু কেটে আবার ঢোকো, তাসফিয়া তাসরিন প্রিয়ম, তুমি এখনো 56তে আসো, যেহেতু তোমার নেটটা হয়তো বা একটু ইফেক্ট করছে, সো তুমি একটু কেটে ঢোকো, তাহলে এখনই মানে সাথে সাথে অ্যান্সার দিতে পারবা। নিম্নের কোনটি শুষ্ক বরফ গঠন করে বলো, 59 অ্যান্সার দাও, 59। নিচের কোনটা শুষ্ক বরফ গঠন করে, 59 সি, COH2। আচ্ছা,
COH2 আবার, আচ্ছা COH2, একজন বলছে বি CH4 মিথেন। ওকে, শুষ্ক বরফ গঠন করে কে? ভাইয়া শুষ্ক বরফ মানে কি বলতো? ড্রাই আইস, ঠিক আছে, ড্রাই আইস। তুমি মনে রাখবে এই যে অগ্নি নির্বাপক, অগ্নি নির্বাপক করতে গেলে তখন ওই যে একটা লাল কালার একটা সিলিন্ডারের মধ্যে দিয়ে যে সাদা সাদা ফেনা বের করে বা অনেক জোরে জোরে স্প্রে করে আর কি। তো এটা কি? এটা হচ্ছে ড্রাই আইস, ঠিক আছে। তো এটা হচ্ছে অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয়। তো এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে, কি থাকে? কার্বন ডাই অক্সাইড থেকে। বরফ বলে নাই তোমাকে, শুষ্ক বরফ বলছে, ড্রাই আইস। এটা কোনটা হবে ভাইয়া? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। 59 হিসেবে কোনটা হবে? ডি হবে, কার্বন ডাই অক্সাইড। আজকের পর আর ভুল করবা না, শুষ্ক বরফ বা ড্রাই আইস রূপে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইডকে। ওকে, আচ্ছা, নিম্নের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন আছে? বলো তো দেখি, নিম্নের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন আছে? নিম্নের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন আছে ভাইয়া? হাইড্রোজেন বন্ধন আছে কি বলো? হাইড্রোজেন বন্ধন কোথায় আছে? তোমাদের একটু শিখাইছিলাম, এটা কমেন্ট করতে বলছিলাম, ফন কমেন্ট করতে বলছিলাম, ফন। ফন মানে কি ভাইয়া? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। হাইড্রোজেনের সাথে যদি ফন থাকে তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন আছে। এখানে কি ভাইয়া আছে? নাই। এখানে আছে? নাই। এখানে আছে? নাই। এখানে অবশ্য আছে, নাইট্রোজেন আছে, বাট এটা তো অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম থাকলে তো এখানে প্লাস হইতো, প্লাস কি দিছে? দেয় না, তার মানে এটা ভুল। এইচ এফ, হ্যাঁ এই তো ফ্লোরিনের এই যে এফটা আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া ই নাম্বারটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? 60 অ্যান্সার হবে ই নাম্বারটা। বেনজিনের সিগমা বন্ধন কয়টা? এটা তোমরা জানো। বেনজিনের সিগমা বন্ধন কয়টা বলো? বেনজিনের সিগমা বন্ধন কয়টা? এটা তোমাদের পারা উচিত। দেখো বেনজিন ভাই C6H6 দেখেই বোঝা যাচ্ছে, C6H6 এখানে কয়টা বন্ধন আছে? টোটাল 12টা। সিগমা বন্ধন কয়টা আছে? 12টা, ঠিক আছে। বেনজিনের আকৃতি দেখলে বুঝতে পারবে যে কার্বন, তারপরে কার্বন কার্বন কার্বন, এখানে কার্বন গুলো সব এভাবে এভাবে থাকে, এখানে আবার হাইড্রোজেন গুলো যুক্ত থাকে আর কি। সো টোটাল কয়টা থেকে বলতো? 12টা সিগমা বন্ধন থাকে। এটা আগার দরকার নেই, 12টা সিগমা বন্ধন থাকে। কয়টা থেকে? 12টা থাকে আর কি। ওকে, আচ্ছা, লাস্ট দুইটা কোশ্চেন, সবার অ্যান্সার চাই। বেনজিনে কয়টা পাই বন্ধন থাকে? এটা তোমরা ছোটবেলা দিয়ে জানো, বেনজিনে কয়টা পাই বন্ধন থাকে। এই যে বেনজিনে পাই বন্ধন সংখ্যা, এই যে বেনজিনে পাই, এই যে পাই, পাই বন্ধন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। বেনজিনে পাই বন্ধন ভাই কয়টা থাকে ভাই? তাহলে তিনটা থাকে। কোনটা পারক্লোরিক অ্যাসিডের সংকেত বলো? এরপরে সবাই লাস্ট কোশ্চেন আনসার দাও। পারক্লোরিক অ্যাসিডের সংকেত কোনটা? কোনটা পারক্লোরিক অ্যাসিডের সংকেত? পারক্লোরিক অ্যাসিডের সংকেত ভাইয়া HClO4। পার মানে ভাইয়া মনে রাখবা 4। পার মানে কত ভাইয়া? 4। পার মানে কত? 4। তাইলে 4 থাকবে। HClO4 এর শেষে কত থাকবে বলো তো? 4 থাকবে। পারক্লোরিক অ্যাসিড। ওকে, ফাজানের নীতি দিয়ে কিছু কোশ্চেন ছিল, ওগুলো আমরা পরে সলভ করব। তোমাদের একটা ভিডিও দিয়ে দিব, ইনশাআল্লাহ ওখান থেকে হয়ে যাবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো ক্লাসটা, এবং তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 মিনিট টাইম, সবাই একটু দ্রুত আমাদেরকে জানাও যে তোমাদের নেক্সট আর কোন বিষয়ের উপর ক্লাস চাই, বা মৌলের পর্যায়বৃত্ত ধরনের অনেকেরই সমস্যা ছিল। আশা করি আজকের এই ক্লাসটা করলে তোমরা অনেক নতুন কিছু জানতে পারছো, যেগুলা তোমাকে এমসিকিউতে দ্রুত সলভ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। নেক্সটে তোমরা কোন বিষয়ের উপর ক্লাস চাও, বা তোমাদের কোনো চাওয়া থাকলে বলতে পারো আর কি। এবং তোমরা কি বিষয়ে সাজেশন চাও, নাকি এমসিকিউ চাও, নাকি রিটেন চাও, মন খুলে বলতে পারো আর কি। ওকে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলেও করতে পারো অবশ্যই। তো 1 মিনিট টাইম, কেউ কিছু বলা থাকলে বলতে পারো, নাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো এবং নিজের শরীরের যত্ন নাও। কারণ পরীক্ষা তোমার হচ্ছে, যদি তুমি ভালো মতো পড়লা, সারা রাত পড়লা, দিন শেষে যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারো, তাহলে কিন্তু কষ্টটাই বৃথা আর কি। সো শরীরেরও যত্ন নিবা, পাশাপাশি পড়তেও হবে যে পড়াশোনা বাদ দিয়ে রাখলাম, অনেক বন্ধ পাইছি, পরীক্ষার আগের দিন পড়বো এমনটাও না। কন্টিনিউয়াসলি পড়তে হবে। আজকে একটা চ্যাপ্টার শেষ করো, আগামীকাল একটা চ্যাপ্টার শেষ করো, যে রুটিনটা তোমাদের দিয়ে দিচ্ছি সেই রুটিন অনুযায়ী আগাও, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবো আর কি। জিলুর রহমান রাহিদ ভাই খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মুশফিকা সুবা ফাতেমা, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। সিয়াম, থ্যাংকস ভাই, ওকে ওয়েলকাম। সো তোমরা হচ্ছে এখন যেটা করবা, একটু বা অনুশীলনী এমসিকিউ, যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমরা হচ্ছে অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করবা। আর যারা সেকেন্ড টাইম আসো, তারা হচ্ছে কি করবা, এখন
রসায়ন বিচিত্রা বা কেমিস্ট্রি বিচিত্রা বা কেমিস্ট্রি তোমার কাছে যে গাইডটা আছে সেই গাইডটা থেকে এই অধ্যায়ের আজকে এমসিকিউ সলভ করে ফেলবো আর কি। ওকে, তোমাদের কিন্তু এটা রিভিশন টাইপে চলতেছে, তোমাদের এই অধ্যায় কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কি সেকেন্ড টাইম ব্যাচে। সো তোমরা কিন্তু এখন রিভিশন দিবা আর কি। ওকে ভাইয়া, ক খ সাজেশন দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ দিয়ে দিব আর কি ক খ সাজেশন। কিন্তু ক খ আসলে তোমাকে যদি আমি শর্টে একটা সাজেশন দিতে চাই সেটা হচ্ছে যে তুমি যেটা করবা, তোমার কাছে যে গাইডটা আছে বা মডেল টেস্ট পেপার আছে, দেখবা যে টেস্ট পেপারে লাস্টে দেখবা যে অধ্যায় ভিত্তিক ক খ একটা সাজেশন দেওয়া আছে আর কি। তুমি যদি এগুলা মোটামুটি পড়ে যাও না, একটা বেসিক ধারণা বা একটা অনেক ভালো একটা তোমার ক খ অনেক হয়ে যাবে আর কি। কারণ ওখানে হচ্ছে বিগত বছর আসা বোর্ডের কোশ্চেনগুলোই দেওয়া আছে। সো টেস্ট পেপারে লাস্টে যে ক খ গুলো আছে এগুলো আগে শেষ করো, তারপর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভালো মতো দেওয়ার ক খ এর সাজেশন। বাট তোমাকে যেটা আমার সাজেশন থাকবে, ওই যে মডেল টেস্ট বা টেস্ট পেপারে দেখবা লাস্টে ক খ এর একটা সাজেশন দেওয়া আছে আর কি। ঠিক আছে, ওইটা সলভ করে ফেলো, ওখান থেকে অনেক কমন পাবা। আর বোর্ডের গুলো তো সলভ করবাই। তোমাদের এখন কাজ হবে বোর্ড কোশ্চেন গুলো ভালো মতো সলভ করা। বিগত মনে করো 23-24, ঠিক আছে, 24-এ কেমিস্ট্রি এক্সামিনেশন খেয়াল নাই, 23-24 এবং 22 এই 3 বছরটা মিনিমাম সলভ করে যাবা বোর্ডে আসাগুলা। তোমার বোর্ড ঢাকা বলে যে ঢাকা সলভ করবে এমনটা না, সবগুলাই সলভ করবা, ঢাকা, রাজশাহী, যশোর, ঠিক আছে, সবগুলাই সলভ করবা আর কি। ওকে, সো ভালো থাকো সবাই, টেস্ট পেপার সলভ করো বেশি বেশি, টেস্ট পেপার সলভ করার কোনো ইয়া নাই। এবং যারা সেকেন্ড টাইম মানুষ তারা হচ্ছে কোশ্চেন ব্যাংক বা গাইড সলভ করো বেশি বেশি, ঠিক আছে, কারণ যত প্র্যাকটিস করবা তত ব্রেন খুলবে। আমি পড়াই দিচ্ছি তোমারে, কালকে দেখবা সব ভুলে গেছো যদি না তুমি টেস্ট পেপার সলভ করো। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো বেশি বেশি প্র্যাকটিস করো, তোমার দেখবা যে দেখার সাথে সাথে দিয়ে দিচ্ছে। আমি এত মানে তাড়াতাড়ি করতে পারতেছি কিভাবে, কারণ আমি তোমাদের পড়াতে পড়াতে একটা অভ্যস্ত চলে আসছে আর কি। ঠিক আছে, সংক্রান্ত কিভাবে দ্রুত বের করতেছি, তো তুমিও করতে করতে এটা হয়ে যাবে আর কি। তো কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করো, বাট কন্টিনিউয়াসলি বজায় রাখো আর কি। তো সবাই ভালো থাকো, পড়াশোনা করো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই নিজের শরীরের যত্ন নাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।